তন্ত্রের মধ্যে তিনটে জিনিস আছে, তন্ত্র, মন্ত্র, যন্ত্র। আচ্ছা। মন্ত্র মনকে ত্রাণ করে। আচ্ছা। আপনি যখন উচ্চারণ করে শরীরে একটা ভাইব্রেশন হবে, আপনার শরীরে বিভিন্ন নার্ভ যেগুলো আছে সেগুলোকে এনার্জাইজ করবে। যন্ত্র, ওই যে বললাম স্কিমেটিক ডায়াগ্রাম, এমন এমন ডায়াগ্রাম আছে সেগুলো আপনার ঘরে দেখালে ঘরের সিচুয়েশনটা চেঞ্জ হয়ে যায়। দেখেন না ঘরে এখানে এই যন্ত্রটা কেন টানো, ওগুলোর একটা আলাদা মূল্য আছে। ওটা আপনার ঘরের পরিবেশকে নরম থেকে শক্ত থেকে নরম। প্রথম হচ্ছে শিব কোনো ব্যক্তি নয়, ব্যক্তি হচ্ছে সংকট। আচ্ছা। শিব মানে হচ্ছে জ্ঞান, নলেজ, অ্যান্ড নলেজ ইজ পাওয়ার। সেই জন্য নলেজ শুয়ে থাকে, শিব শুয়ে থাকে, তার উপরে 4 হাত পাথরে কালী দাঁড়িয়ে থাকে। উপনিষদে দেখা গেছে 7টা আগুনের জিহ্বা তার একটা কালী। বেগুলা নদী করে যাচ্ছে, কাকে নিয়ে যাচ্ছে? লক্ষিন্দরকে। বেহুলা কি? বেহুলা হচ্ছে বহমান কাল। কাকে নিয়ে যাচ্ছে? লক্ষিন্দরকে। লক্ষ্মী ইন্দ্র, লক্ষ্মী মানে শ্রী, শান্তি, তার ইন্দ্র মানে রাজা। আচ্ছা। আপনি নিজে লক্ষিন্দর, বহমান কালের সঙ্গে আপনি চলেছেন, কিন্তু আপনি স্থির। কোথায় যাচ্ছেন? স্বর্গে। স্বর্গে কি প্রাচুর্য আছে, সেখানে গিয়ে আপনি জীবন ধারণ করছেন, জীবন দান হচ্ছে আপনার শক্তি, জীবন দান, ঈশ্বর আপনি জীবন দান করছে। এটা একটা সাধনার ব্যাপার। বলছে বাপ, সুন্দরবন খুলনার মানুষ বলে, বাপ আমাকে বাড়ি ছিল নাবালে। নাবাল মানে বলে নিচু জায়গা, জলা জায়গা, জঙ্গল জায়গা। আস্তে আস্তে জঙ্গল কাটি, জল সরে, চাষাবাদ করি, গাছ গুছ করি। তা আমরা অনেক মন্ত্র জানতাম। কিরকম? বলে দাও হাতে নিয়ে যাইতাম। আমি কি হবে দাও হাতে নিয়ে গিয়ে? বলছে বাঘ আর যদি আসে, ওই এরিয়াতে না আসে, মন্ত্র করে একটা দায়ে কোপ মেরে রেখে দিতাম। আচ্ছা। ওর এপারে বাঘ আসবে না। এমনও দেখা গেছে বাঘ আসছে, দৌড়ে মন্ত্র করে কোপ মেরেছি, বাঘ ওখানে থেমে গেছে। তন্ত্র একটি বিশাল রহস্যময় বিষয়। তো আজকে আমাদের এই পডকাস্টে আমরা আলোচনা করব এই তন্ত্র নিয়ে, এবং আজকের এই আলোচনাটি আপনাদের সামনে উপস্থাপনা করবেন শ্রী পৃথ্বীশ ঘোষ মহাশয়। তো আমরা তার কাছ থেকে জেনে নেব তন্ত্রের ইতিহাস এবং তন্ত্র সম্বন্ধে বিভিন্ন বিষয়গুলি। তো আমরা বিশেষ কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে যাব শ্রী পৃথ্বীশ ঘোষ মহাশয়ের কাছে এবং তার কাছ থেকে জেনে নেব তন্ত্র। প্রথমে প্রণাম এবং স্বাগত জানাই আপনাকে আমাদের চ্যানেলে। তো আজকে যে বিষয়টি মূলত আপনার সঙ্গে আলোচনা করতে চাইছি সেইটি হলো তন্ত্র। এই যে তন্ত্র নিয়ে এত প্রচার প্রসার যে ইদানিং হচ্ছে বা অতীত হয়েছে, তো এই তন্ত্র বিষয়টা আসলে কি? দেখুন, আপনি যে প্রশ্নটি আমাকে করলেন যে তন্ত্র নিয়ে ইদানিং প্রচার হচ্ছে, তন্ত্রটা ইদানিং কোনো ব্যাপার নয়। আমাদের তন্ত্রের সৃষ্টি হয়েছে, তন্ত্র কথাটা, শব্দটা সৃষ্টি হয়েছে যতক্ষণ বর্ণমালাটা সৃষ্টি হয়েছে, আধুনিক বর্ণমালার। আচ্ছা। কিন্তু পদ্ধতিটা তো এখনকার নয়, পদ্ধতিটা প্রাগৈতিহাসিক যুগের। আচ্ছা। মানুষ যখন বন্য জন্তুর সঙ্গে একত্রে বসবাস করত, ঘর বাড়ি ছিল না, গুহাতে গর্ত করে গাছের উপরে বাসা বেঁধে মানুষ থাকতো, যখন পশুর কাঁচা মাংস পেত, তখন থেকে তো তন্ত্রের সৃষ্টি। কাঁচা মাংস খেত বা পুড়িয়ে খেত। আচ্ছা। তারা আগুন দেখেছে, দাবানল লেগেছে, ভয় পেয়ে গেছে, বিদ্যুৎ চমকিয়েছে, প্রচন্ড জলোচ্ছ্বাস, তাদের যে ভয়, সেই ভয় থেকে মুক্তি পাবার জন্য এই শক্তির বিরুদ্ধে আর একটা নিজেদের শক্তিকে জাগ্রত করার জন্য যেদিন থেকে তারা ভাবনা চিন্তা করতে শুরু করলো বা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করলো, তন্ত্রের শুরু তখন থেকে। আচ্ছা। তন্ত্র এখনকার কোনো বিষয়ই নাই। তন্ত্র মানুষের সভ্যতার শুরু থেকে, মানে সভ্যতার শুরু কেন, সভ্যতার শুরুর আগে থেকেই তন্ত্র আধুনিক কোনো বিষয় না। তন্ত্রের যে প্রচার বা প্রসার, এই প্রচার বা প্রসার এসছে ধরুন এই মাধ্যমগুলোর কারণে। এখন যেমন এই ইন্টারনেট মাধ্যম,
এই ইন্টারনেট মাধ্যমের কারণে ধরুন আমার কথাগুলো কেউ শুনতে পাচ্ছে, তাহলে মাধ্যমটা বেড়ে গেছে। আগের মাধ্যমটা ছিল পুঁথি, বই, লাইব্রেরির বই, তার আগে ছিল পুঁথি, তার আগে ছিল তালপাতার পুঁথি, তার আগে মানুষ পাথরের উপর লিখে রাখতো, এরকম প্রচুর ইনস্ক্রিপশন পাওয়া গেছে পাথরের উপরে, তাই না? তার আগে মুখে মুখে। তন্ত্রের সৃষ্টি অনেক আগে হলেও তন্ত্রের প্রচারটা এখন হচ্ছে। আচ্ছা, হ্যাঁ। আগে যেমন মূর্তির পুজো হতো না, এখন মূর্তির পূজা হচ্ছে। তাহলে এই মূর্তির যে পূজা, সেই পূজা কি তখন ছিল না? না, এটা একটা প্রশ্ন আমি আপনার কাছে জানতে চাই বিষয়টা, যে ধরুন মূর্তি পূজা তো আমরা শুনেছি যে বৈদিক যুগে মূর্তি পূজা ছিল না, তো সেই মূর্তি পূজা এখন হচ্ছে, তো এই মূর্তি পূজাটা কেন হচ্ছে? আর তান্ত্রিক দেব দেবীদের তো শুনেছি যে তাদের কোনো মূর্তি ছিল না। বিয়ে করেছেন না। তাহলে আপনি আপনার মানস চোখে, মনের চোখে একজন মহিলার একটা রূপকল্পনা করে রেখেছেন। আপনি আপনার সেই বউ মানে স্ত্রীকে বা প্রেমিকাকে উদ্দেশ্য করে আপনি রেগুলার চিন্তা করেন। এবার ধরে নিন আপনি বিয়ে করেছেন, তাহলে তো আপনাকে ওই রূপকল্পনাটার মতনই একজন মহিলাকে আপনি খুঁজে নিয়ে আসবেন। এবার ধরে নিন আপনার বউ গত হলেন, তাহলে আপনি বউয়ের একটা ছবি রাখবেন, রোজ তার সামনে দাঁড়িয়ে কান্নাকাটি করছেন। তাহলে দেবতার সৃষ্টি এভাবেই হয়েছে। দেবতা আর ভগবান বা ঈশ্বর, এর মধ্যে কিন্তু পার্থক্য আছে। আচ্ছা, কি পার্থক্য? ঈশ্বর হচ্ছে মূল সৃষ্টির কারক ব্যক্তি বলে কল্পনা করা, বা সৃষ্টিকারক শক্তি হচ্ছে ঈশ্বর। আচ্ছা, তিনি ভক্তের কাছে ভগবান, যোগীর কাছে তিনি ব্রহ্ম। একই শক্তিকে তিন ভাবে, তিন পথ থেকে দেখা হচ্ছে। তাহলে দেবতা কারা? দেবতা হচ্ছে ঈশ্বরেরই শক্তি। ধরুন আপনি ঘুম থেকে উঠলেন, মাঠে বললেন খোকা বাজার থেকে আমাকে এক প্যাকেট দুধ এনে দে দোকান থেকে, আজকে গোয়ালার দেওয়া দুধটা বিড়ালে খেয়ে গেছে। আপনি ছুটলেন দুধ আনতে, বাবা ওখান থেকে চট করে ভাই শোন মদকটা কালকে এখানে এইটা রেখেছিস। তাহলে দেখুন দুইজন ব্যক্তি, মা এবং বাবা, দুজন দুরকম ভাবে আপনাকে কথা বললেন, দুজন দুরকম ভাবে আপনাকে চিন্তা করেন। বাবার বাদর কথাটা বলার মধ্যে একটা ভালোবাসা রয়েছে, আদর রয়েছে, তাই না? মা সেই আদর করেই বলেন খোকা এটা নিয়ে আয়, একটু এনে দে। তাহলে প্রথম কথা হচ্ছে শব্দই ব্রহ্ম, শব্দই শক্তি, শব্দই ঈশ্বর। আমরা চণ্ডীর মধ্যে গাই শব্দের রূপেণ সমষ্টিতা, তাই না? তাহলে সেই ঈশ্বরেরই একটা রূপ হচ্ছেন দেবতা, যারা দিব্য দপদপ করে জ্বলছে, মানে ফ্লোরোসেন্ট বাল্বের মতন অনেক দূর থেকে দেখা যাচ্ছে, ছকছক করছে। আচ্ছা, দেবতারা হচ্ছেন একটা শক্তি, ঈশ্বরের এক একটা শক্তি। আচ্ছা, খণ্ড শক্তি। যেমন ধরুন লক্ষ্মী খালি ধন দান করবে আপনাকে, সরস্বতী বিদ্যা দান করবে, গণেশ আপনার ব্যবসাপাতি বুদ্ধি ইত্যাদি দেখবে, আপনার লড়াই করবার শক্তি দেবে কার্তিক, মূল শক্তিকে দুর্গা, তাই না? বোঝা গেল না? বোঝা গেল না? বোঝা গেল। দেবতা এবং ঈশ্বরের মধ্যে পার্থক্য রয়েছে, আমরা অনেকে ভুল করে ফেলি। আচ্ছা, বিধর্মীরা বলে, কি বলে, তোদের কতগুলো ভগবান রে, জানি না। হ্যাঁ, এই প্রশ্নটা তো আছেই যে এরা কিছু জানে না সাধারণ। এরা কেন, যারা এই সাবজেক্টে, দেখুন ভালোবাসতে হবে। যে সাবজেক্টের উপরে ভালোবাসা আপনার থাকবে আপনি তার ভেতরে ঢুকে যাবেন। আপনার ভালো বাইরের থেকে দেখেই তো বলে দেওয়া যায় না। ধরুন একটা সাইনবোর্ডে লেখা আছে যে এখানে খুব সুন্দর এই জামা পাওয়া যায় কি অমুক খাবারটা পাওয়া যায়, আপনি যতক্ষণ ওই দোকানে গিয়ে না খাবেন বা না কিনবেন জামাটাকে ব্যবহার, ততক্ষণ বুঝতে পারবেন যে জামাটা ভালো বা খারাপ। না, তাহলে আপনাকে প্রথমে জানতে হবে, এবং এখানে জানার কোনো শেষ নেই। কারণ হিন্দুর নির্দিষ্ট কোনো ধর্মগ্রন্থ নেই যে এটা পড়েই তুমি এই এই নিয়মগুলো পালন করলেই তুমি হিন্দু। জন্মগতভাবে সবাই হিন্দু। তাহলে বলা হচ্ছে যে বেদ আমাদের প্রধান ধর্মগ্রন্থ। বেদ প্রথম ধর্মগ্রন্থ তো বলা হচ্ছে, বলা হোক না, তার সঙ্গে তাতে কিছু যাবে আসবে না। বেদ মানে কি? বেদ কিন্তু চারটে বেদ নয়,
বেদ মানে হচ্ছে জ্ঞান। আমরা 4টে বেদ তো ভাগ করেছেন বেদব্যাস। প্রার্থনামূলক যে শ্লোকগুলো, যে সেই শ্লোকগুলোকে ভাগ করে বলা হলো এটাকে ঋগ্বেদ। স্তুতিমূলক যেগুলো সেগুলোকে করা হলো সামবেদ। তিনি বিভিন্ন বেছে বেছে বিভিন্ন ঝুড়িতে রেখেছেন। আচ্ছা, ধরুন আপনি একটা বিরাট আম বাগানের মালিক, সব ল্যাংড়া আম আছে, বড় সাইজের আম এখানে, মেজো সাইজের আম এখানে, সেজো সাইজের আম এখানে, এইভাবে করা হয়েছে। আচ্ছা, বেদ কোনো নির্দিষ্ট বই নয়, পুস্তক নয়। ওটাকে ব্যাসদেব ওটাকে আলাদা আলাদা করে ভাগ করেছেন শ্লোকগুলো। বেদ মানে হচ্ছে জ্ঞান। আচ্ছা, কেমন? বেদ মানে হচ্ছে জ্ঞান, বেদ। বেদ বেদ যে বেদের যে শ্লোকগুলো আছে, আমাদের এই বিশ্ব সৃষ্টি সমস্ত কিছু নিয়মাদি ওর মধ্যে রয়েছে, কোনো জিনিসটুকু বাদ নেই। ইভেন ইন্টারনেট, এই যে গ্রহ নক্ষত্র, সূর্য থেকে পৃথিবী কত দূর, 7 দিনে মাস, এ সবকিছুই কিন্তু এই বেদের মধ্যে রয়েছে। আপনাকে পড়তে হবে, তবে বেদের সংস্কৃতি এখনকার সংস্কৃতির মধ্যে পার্থক্য আছে। আচ্ছা, এটাও জানতে হবে। আচ্ছা, বেদের সঙ্গে সংস্কৃতির মধ্যে পার্থক্য আছে। ভারতবর্ষকে জানতে হলে আপনাকে প্রথমে দেশকে ভালোবাসতে হবে, সংস্কৃতিকে সংস্কৃতি শিখতে হবে। অনুবাদ পড়ে তো আপনি মর্ম উপলব্ধি করতে পারবেন না, ব্যাপারটা বুঝতে পারবেন, ভেতরে ঢুকতে পারবেন না। আচ্ছা, আপনার হাত ভেঙে গেছে, আপনার মা আপনাকে ভাত মেখে খাইয়ে দিচ্ছেন, মাছ মাংস দুধ যাই হোক খাইয়ে দিচ্ছেন, আর আপনি নিজে হাতে করে খাচ্ছেন, দুটোর মধ্যে পার্থক্য থাকে কি নাই? 100 বার আছে। তৃপ্তি বোধটা থাকে না। আপনাকে সংস্কৃত জানতে হবে। আমি যখন স্কুলে পড়েছি মাধ্যমিক, তখনও অবধি আমাদের ফার্স্ট, সেকেন্ড এন্ড থার্ড ল্যাঙ্গুয়েজ, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ছিল বেঙ্গলি, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ছিল ইংলিশ, থার্ড ল্যাঙ্গুয়েজ ছিল সংস্কৃত। আমরা সংস্কৃত আর নেই। নেই কেন? এটা হচ্ছে একটা পরিকল্পিত ব্যাপার, বিরাট রাজনৈতিক ব্যাপার, বিশ্ব রাজনৈতিক ব্যাপার। ভুলিয়ে দাও, এদের সংস্কৃতিকে ভুলিয়ে দাও। আমরা ছোট্ট উদাহরণ দিয়ে বলি আপনাকে, বিতর্কিত কথা বলবো। কথাটা হচ্ছে যে কামসূত্র, আপনি পড়েছেন? না। আমি যদি আপনাকে আপনার ঘরে গিয়ে এরকম করে কামসূত্র বইটা দিই, আপনি পড়বেন? না। গ্রহণ করবেন বইটা? না। কেন? এবং এই বিষয়টা তো সেই কেন করবেন না? গ্রহণযোগ্য বিষয় তো। আপনি যত হোমিওপ্যাথিক ওষুধ খান, আচ্ছা, তার বেস হচ্ছে অ্যালকোহল, লিকুইড গুলো। হ্যাঁ, আপনাকে যদি মদের বোতল দেয়, আপনি খাবেন? না। একটা ধারণা তৈরি হয়ে গেছে মানুষের মনে, যে যারা তন্ত্র করে, তন্ত্র সাবজেক্টের সঙ্গে যারা যুক্ত, যারা বিভিন্ন মন্দির, কালী, শ্মশান বা বিভিন্ন তীর্থক্ষেত্র, শক্তিপীঠে ঘুরে বেড়ায়, সবাই মদ খায়, সবাই মাংস খায়, সবাই মহিলা নিয়ে ঘুরে বেড়ায়, এর বাড়ির মহিলা ওর বাড়ির মহিলা এই করে ঘুরে বেড়ায়। আদৌ তা নয়। আপনি কজন তান্ত্রিককে দেখবেন যে মদের দোকানে লাইন দিয়ে রয়েছে? সেরকম তো কখনো দেখবেন না। আপনি বলবেন কাউকে দিয়ে আনিয়ে নেবে, মেনে নিলাম। কেমন? যতগুলো রেড লাইট এরিয়া রয়েছে, কটা তান্ত্রিক ওখানে যায়? তন্ত্রশাস্ত্রে বলা আছে যে তুমি ততটুকুই মদ্যপান করবে যতটুকু তুমি গ্রহণ করবে। তাও সব তান্ত্রিক নয়। পূর্ণাভিষিক্ত তান্ত্রিক গুরুর আদেশ অনুযায়ী 3 পাত্র করবে। আচ্ছা, 2 তোলা করে 3 পাত্র, তার বেশি নয়। আচ্ছা। আর সাধারণ মানুষ মদ খেয়ে বেড মাতাল হয়ে রাস্তায় পড়ে থাকে না? একদম। তন্ত্রের ক্ষেত্রে যেখানে একটা বাঁধন আছে, সাধারণ জীবনযাপনে যারা সমালোচনা করছে তাদের কোনো বাঁধন নেই। আর তান্ত্রিকরা বলছে ভৈরবী নিয়ে ঘুরে বেড়ায়। তাহলে এই যে পরকীয়া ঘটনা গুলো করছে, এগুলো কি তান্ত্রিকরা করছে? কত কেস চলছে, থানায় যান, কোর্টে যান, সব দোষ তান্ত্রিকদের। তন্ত্র বলতে একটা ভয়ের পরিবেশ সৃষ্টি করা হয়, ঠিক একইভাবে কামসূত্রটাকে ওইটা করা হয়েছে। আচ্ছা, কামসূত্র 1000 শ্লোক দিয়ে তৈরি ছিল, 1000 অধ্যায় লেখা হয়েছিল, এবং 1000 অধ্যায়।
এবং সেটা লিখেছিলেন ভগবান শিবের সঙ্গী ছিলেন নন্দী। আমরা নন্দী বলতে কি, ওই যে একটা ষাঁড়, বৃষভ, তার কাঁধে শিব বসে থাকে। প্রথম হচ্ছে শিব কোনো ব্যক্তি নয়, ব্যক্তি হচ্ছে শঙ্কর। আচ্ছা। শিব মানে হচ্ছে জ্ঞান, নলেজ, অ্যান্ড নলেজ ইজ পাওয়ার। সেই জন্য নলেজ শুয়ে থাকে, শিব শুয়ে থাকে, তার উপরে 4 হাত পাথরে কালী দাঁড়িয়ে থাকে। আচ্ছা। আপনাকে তন্ত্র জানতে গেলে এই বিষয়গুলো বুঝতে হবে তো। কতগুলো সংস্কৃত শ্লোক বলে দিলাম, আমি বিরাট বড় তান্ত্রিক হয়ে গেলাম, অঙ্গঞ্চল পুজো করে দিলাম তান্ত্রিক না। তন্ত্র হচ্ছে ভালোবাসার জিনিস, আপনাকে ভালোবাসতে হবে। আপনার টিচার যার কাছে পড়েছেন ছোটবেলায়, থাপাস করে গিয়ে প্রণাম করে বাবা বল, এবং তোমার ঘরে কি আছে, ওকে একটু মিষ্টি দাও তো। আপনি বসবেন, স্যার এটা বুঝতে পারছি না। স্যার কত স্নেহ করে বুঝিয়ে দিয়েছেন না? আমাদের জীবনে আমরা পেয়েছি তো, আশা করি আপনি কেন অনেকেই পেয়েছেন। তন্ত্রকে ভালোবাসতে হবে, বুঝতে হবে, জানতে হবে। নেগেটিভ অ্যাঙ্গেল থেকে দেখলে হবে না। আপনাকে প্রিকনসিভড আইডিয়া, আপনার আগেকার তন্ত্র সম্পর্কে ছোটবেলা থেকে শুনে এসেছেন, ওই আইডিয়াগুলোকে সরিয়ে রাখুন, নতুন ভাবে আসুন, জানুন। অনেকে ইউটিউব দেখে মন্তব্য উচ্চারণ, কিচ্ছু হয় না, জিরো, কিচ্ছু হবে না, আমি গ্যারান্টি দিয়ে বলে দিই। ইভেন এই যে রাস্তায় বসে যে শিকড় বিক্রি করে, এনে পরে নিল 50 টাকা, 60 টাকা, 100 টাকা, 200 টাকার শিকড় লাগাবে, কিচ্ছু হয় না। আমার সঙ্গে বাজি করো না, চ্যালেঞ্জ করুন আমাকে, আমি প্রমাণ দিয়ে দেবো। এই যে কামসূত্রের কথা, এই কামসূত্র প্রথম লেখেন কি বললাম, নন্দী। নন্দী। নন্দী কিন্তু কোনো সন নয়। আচ্ছা। তিনি ছিলেন বিশ্বস্কন্দ, মানে খুব শক্তিশালী। আচ্ছা। শিব হচ্ছে একটা গ্রুপ, গ্রুপ অফ পিপল, গ্রুপ অফ পিপল। তারা ছিলেন জ্ঞানী। শিব মানে হচ্ছে জ্ঞান, নলেজ। আচ্ছা। তারা বিভিন্ন বিষয়ে জ্ঞান রাখতেন। কেউ গদা চালনায়, কেউ অসি চালনায়, কেউ গানে, কেউ নাচে, কেউ বাজনাতে, আচ্ছা। কেউ মন্ত্রোচ্চারণে, কেউ জড়িবুটিতে, গ্রুপ অফ পিপল। তাদের মধ্যে যিনি মহান ছিলেন মহাদেব, তিনি হচ্ছেন শঙ্কর। আচ্ছা। তাদের একজন গ্রুপ লিডার ছিল তো, থাকে না? একটা সেলস টিম, তার উপর একজন থাকে, একটা সৈন্য দল, তার উপর একজন থাকে, একটা পুলিশের দল, তার উপর একজন থাকে হেড। যে সেই শঙ্কর হচ্ছে মহাদেব। আচ্ছা। অরিজিনাল বাড়ি হচ্ছে তেজপুর, এই গ্রুপটা আসামের। তাজমহল, তেজ মহালয়া, আচ্ছা। সেই তেজপুর, অশ্বক্ষরাকৃতি, ওখানে ওখানে ব্রহ্মপুত্র। না, আপনি যে বিষয়টা বললেন তাজমহল, তেজ মহালয়া, তো এই বিষয়টা তাজমহল আর তেজ মহালয়া কি আলাদা জিনিস? একই ব্যাপার, মানে যেটা তাজমহল সেটাই। ওটা তাজ মানে কি, মুকুট। আচ্ছা। ভারতবর্ষের মুকুট। ভারতবর্ষ কেন, তন্ত্রের যত মন্ত্রের উদ্গাতা কে, ভগবান শিব। কেমন ভগবান শিব, ভগবান শিবই তো আমাদের মাথার তাজ। তিনি বসেছিলেন কৈলাসে, বসে আছেন কৈলাসে। কৈলাসটা কোথায়? ভারতবর্ষের একদম মাথায় তাজ, তারই মহল। আপনি যেভাবে বিশ্লেষণ করেন, আমি আমার মতন করে বললাম। তাজমহল তো শাহজাহান বানিয়েছিলেন। হ্যাঁ, এগুলো বিতর্কিত কথা, এগুলো বলবো না। আচ্ছা, এগুলো বলবো না। তাহলে কামসূত্রের নন্দী, নন্দী শিবের, ভগবান শিবের, শঙ্করের সর্বক্ষণের সঙ্গী ছিল। আচ্ছা। তিনি দেবতাদের মধ্যে মহান। তিনি অ্যাকচুয়ালি দেবতাই নন, তাকে দেবতা বানানো হয়েছে। আচ্ছা। তিনি আমাদের বাংলার মাটির মানুষ। আপনি আমাদের ওয়েস্ট বেঙ্গলের শিল্পীদের আঁকা শিবের ছবি দেখবেন, বেঙ্গলের বাইরের মানুষের আঁকা শিবের ছবি দেখবেন। বাংলার শিব আমাদের ঘরের লোক, এরকম ভুড়ি। বাইরের শিবের ভুড়ি নাই। কেন জানতে হবে আপনাকে, বুঝতে হবে। আমাদের ঘরের মানুষ শিব। এই যে ফসল উৎপন্ন হচ্ছে, শস্য, তার দেবতা হচ্ছেন ভগবান শিব। আচ্ছা। ভগবতী কালী, জানতে হবে। শিব আমাদের ঘরের মানুষ। শিব ছিলেন ন্যাংটা, ছাল চামড়া পরা, গাছের ছাল বাগল পরা। আপনি আসামে চলে যান, এখন ওখানকার পুরুষ বা মহিলারা একখণ্ড বস্ত্র পরে, মহিলারা বুকের ওপর একখণ্ড গামছা বেঁধে রাখে। এই হচ্ছে তাদের পোশাক। তো এখন বিষয়টা হচ্ছে, নন্দী এইগুলো লিখলেন। নন্দী এগুলো লেখার পরে
সেটা পরবর্তীকালে আরো বিভিন্ন লেখক বিভিন্নভাবে কমিয়ে কমিয়ে ফেললেন। আচ্ছা, মনে করলেন এটা আমার প্রয়োজনীয় নেই, লিখলেন। এরকম করতে করতে একদম শেষ অবস্থায় এসে বাদশাহের হাতে পড়ল। আচ্ছা, না বাদশাহ দেখলে যে এগুলো বাহুল্যগুলো নিয়ে দরকার নেই, আধুনিক সমাজের ক্ষেত্রে এটা আমরা লিখি। তার মধ্যে 500 অধ্যায়ের মধ্যে 6-7টা অধ্যায় হচ্ছে যৌন সঙ্গম সংগঠিত ব্যাপার, যৌনতা নিয়ে 6 থেকে 7টা পরিচ্ছদ হবে তার বিষয়। আচ্ছা, যখন ইংরেজরা এদেশে শাসন করতে এলো, তারা কি দেখলো? তারা এসে দেখলো যে এদের সমাজ তো খুব উন্নত, দাও এদের মেরুদণ্ড ভেঙে। ওরা প্রথমে এর উপরে প্রতিবন্ধকতা লাগালো। প্রথমে ইংরেজিদের ট্রান্সলেট করলো, করে কয়েকশো কপি বিক্রি হওয়ার পরে ওটাকে ব্যান্ড করে দিল। এবং ভারতীয়রা যারা উচ্চ বর্ণের মানুষ, যারা ইংরেজদের সঙ্গে যোগাযোগের মধ্যে ছিল, তারা এটাকে প্রচার করা শুরু করলো। আচ্ছা, আমাদের এই বাংলাতেই ছিল খেউ, কবিগান, টপ্পা, প্রচুর আমাদের লোকাল সংস্কৃতি, গান বাজনা ইত্যাদি ছিল। আদিবাসীদের যে দুর্গাপুজো যখন বিসর্জন যায়, আপনি খোঁজ নিয়ে দেখবেন, অর্ধ উলঙ্গ অবস্থাতে সুরাপান করে নাচতে নাচতে সব বিসর্জন দিতে যায়। আচ্ছা, তা দুর্গা তো ঘরের মেয়ে, দুর্গার বিসর্জন দিয়ে দিচ্ছে, নাচতে নাচতে যাবে কেন, কাঁদে না কেন জানেন? না না, এটা তো একটা, তাহলে এটা পরে বলে দেবো আপনাকে। তো মূল কথায় আসি, তাহলে এই যে সংস্কৃতিটাকে তারা ভুলিয়ে দিল, মুছিয়ে দিল। আপনি যখনই ধর্ম বিষয়ে আসবেন, ভারতীয় দর্শনে যেতে ধর্ম অর্থ কাম মোক্ষ, তার মানে আপনাকে, আপনার উদ্দেশ্য হচ্ছে মোক্ষ। তার জন্য আপনি ধর্ম দিয়ে শুরু করলেন, এবং সেই ধর্ম আচরণ করতে হলে, সংসার জীবন যাপন করতে হচ্ছে, তার জন্য আপনার অর্থের প্রয়োজন। পূর্ণ আনন্দ পেতে গেলে কামের প্রয়োজন। এগুলো অতিক্রম করে তবেই আপনি মোক্ষ লাভ করবেন, কাম ছাড়া মোক্ষ লাভ হবে না। আচ্ছা, আমি মোক্ষ প্রাপ্তি করতে, এটাও তো আপনার একটা কামনা। কাম মানে যৌন সংসর্গ নয়, সেক্সুয়ালিটি নয়, মানুষ যেটাকে আমাদের মাথাতে বা আমাদের এতে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। আচ্ছা, আচ্ছা, বুঝতে পেরেছেন? আমাদের ভারতবর্ষের যে সভ্যতা, তার 1/4 আমরা জানি না, যেটুকু জানি তাও অর্ধেক জানি। আচ্ছা, বিষয়টা হচ্ছে এই বিশাল ভারতবর্ষ এবং ভারতীয় সংস্কৃতি, মানে তার বিশাল বিস্তার, এই তন্ত্রের উৎপত্তিটা কোথা থেকে হয়েছে? আপনাকে বললাম এর নির্দিষ্ট কোনো উৎপত্তি স্থান নেই। আচ্ছা, আগে জানতে হবে সভ্যতাটা কোথায়। কিন্তু আপনাকে এটা আমি বলতে পারি যে তন্ত্র এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে শক্তি সাধনার উপরে। আচ্ছা, এবং সেই শক্তি সাধনার মূল হচ্ছে আমাদের এই বাংলা। এই বাংলা যে বলছেন, এখন তো মানে বঙ্গদেশ। বঙ্গদেশ তো এখন দুটো ভাগ হয়ে আছে, একটা আপনাকে বাংলাদেশ, এটুকু বাংলা নয়, বাংলার এরিয়া আরো অনেক বড়। সেটা কত বড়? আপনি বিহার গেছেন? না, বিহার যায়নি। কোথাকার লিচু পাওয়া যায়, বাইরে থেকে আসে। কোথাকার লিচু? মুজফ্ফরপুর। মুজফ্ফরপুরের লিচু। দ্বারভাঙার নাম শুনেছেন? দ্বারভাঙ্গা। দ্বারভাঙা কথাটার অর্থ কি জানেন? কোথা থেকে এসছে কথা? দ্বারবঙ্গ। আচ্ছা, ওইখান থেকে দ্বার শুরু হলো। আচ্ছা, দ্বারবঙ্গ, সেইটাকে অপভ্রংশ হয়ে দ্বার ভাঙা হয়েছে। আচ্ছা, এবার আপনি ওখান থেকে সোজা পূর্ব দিকে দৌড় লাগান, একদম ভারতবর্ষের আমাদের পূর্ব দিকে চলে যান, ত্রিপুরা ছাড়িয়ে চলে যান, কোথায় পাবেন? মায়ানমার, বা যেটা বর্মাদেশ। ওর একটা অঞ্চল হচ্ছে, উত্তর দিকের অঞ্চল হচ্ছে ত্রিপুরার সন্নিহিত অঞ্চল হচ্ছে রাখাইন প্রদেশ। রাখাইন প্রদেশ, ওই রাখাইন অব্দি। আচ্ছা, এটা ছিল বঙ্গদেশের সীমানা। আচ্ছা, ওপরে চলে যান তিব্বত। তিব্বত, ইয়েস, ইনক্লুডিং নেপাল, ভুটান। নেপাল, ভুটান, হ্যাঁ, একদম নিচেই চলে আসুন,
নিচে চলে আসুন বঙ্গোপসাগর, যেটা এখন সুন্দরবন বলে ঢাকা দেওয়া আছে, মানে বন জঙ্গল হয়েছে, বাঘের ভয় কেউ যায় না। আচ্ছা, আপনি যান, আমি আপনাকে নাম করে দিই। ওখানে আজ থেকে 1,500-2,000 বছর আগেকার সোনার পুঁতি ওখানে পাওয়া গেছে। আচ্ছা, সুন্দরবনের ওখানে বৌদ্ধ আমলের বিভিন্ন মঠ রয়েছে। এর মধ্যে কালী মন্দির, রিসেন্ট এই বাংলাদেশে একটা নৌকা গেছিল করে মাছ ধরতে, খাড়ির মধ্যে নতুন গড়ে উঠে যে খাড়িটা আছে ভেতরে ঢুকে দেখে ওখানে কালী মন্দির। কোথা থেকে এলো? আচ্ছা, এই যে কালীঘাটের যে খালটা, কালীঘাটের পাশ দিয়ে যে টালির নালা বলে, নালা, ওটা তো আদি গঙ্গা। এটা তো আদি গঙ্গা বলে শুনেছি আমি। আগে মানুষ ওখান থেকে ওখানে স্নান করতো, ওইটা দিয়ে ব্যবসা বাণিজ্য করতে যেত। আচ্ছা, ওই নালার উপর দিয়ে বেহুলা গেছিলেন বলা আছে। কোথায় গেছিলেন? ওই সুন্দরবন এরিয়াতে। ওই বেহুলার নাম থেকেই বেহালা। আচ্ছা, বেহুলার নাম থেকে বেহালা। হ্যাঁ। কারা যেতেন এইসব নদী বাণিজ্য করতে যেতেন? কারা যেতেন? বণিকরা। এই যত চণ্ডী মন্দির আছে 90% চণ্ডী মন্দির বণিকদের স্থাপনা করা। আচ্ছা, আপনি চলে যান চণ্ডীতলা। কোথায় চণ্ডীতলা? ডানকুনি চণ্ডী মন্দির আছে, ঘোষেরা দেখভাল করে। বণিকদের প্রতিষ্ঠা। বেতায় চণ্ডী আছে, বণিকদের এ করা। আর্যরা ছিল এই বণিকদের বিরুদ্ধে। আচ্ছা, আপনি বেদ পড়লে দেখবেন পনি হচ্ছে বণিকরা। আচ্ছা, পড়তো, আমি তো খুব শর্টলি বলে গেলাম আপনাকে। আমি যেটা পড়েছি, জেনেছি, বুঝেছি আপনাকে বললাম। এই চণ্ডীর উপাসনা করতেন গোপাল। কোন গোপাল? পাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা গোপাল। আচ্ছা, তখন তার নাম ছিল চুন্ডা। চুন্ডা। আচ্ছা, আচ্ছা, বগুড়া বাংলাদেশে, মানে বালুরঘাট থেকে যখন আপনি বর্ডার পাস করে ঢুকবেন পূর্ব দিনাজপুরে, এখানে যে বগুড়া মহাস্থানগড়, ওখানে ছিল ডাকিনীর। এই ডাকিনী মানে খারাপ অর্থে নাই, আমরা যে ভূত পেতের মতন থেকে ডাকিনী এরম করে দাঁড়িয়ে আছি। ডাকিনী ডাক কথার অর্থ হচ্ছে জ্ঞান, জ্ঞানী মহিলা। নিগু ডাকিনী। তিনি টোটাল এই বাংলাকে শাসন করতেন, তান্ত্রিক বাংলাকে শাসন করতেন সেই সময়। তাকে মেরে ফেললো গোপাল। আচ্ছা, মেরে ফেলে পাল সাম্রাজ্যের প্রতিষ্ঠা, ওখান থেকে নিজে রাজদণ্ড হাতে নিলেন, অন্যান্য সামন্ত রাজাদেরকে সঙ্গে নিয়ে। আচ্ছা, আচ্ছা, চণ্ডীর উপাসক ছিলেন। আপনি চলে যান এই দেগঙ্গা, বারাসাত, বেড়াচাপা, দেগঙ্গা। দেগঙ্গা কথাটা কোথায়? দিগঙ্গা। ওটা একটা পোর্ট বা একটা ব্যবসা স্থল ছিল। আচ্ছা, খনা মীরের দ্বীপে ওখানে চলে যান। খাসবালান্দা বলে একটা জায়গা আছে, বৌদ্ধ বিহার ছিল, এখন লাল মসজিদ নামে কনভার্টেড হয়েছে। ওটা বৌদ্ধ বিহার। অধিকাংশ মসজিদ, যেমন আদিনা মসজিদ, আদিনা মসজিদ দিনাজপুরে, যেমন ধরুন আপনার এই ত্রিবেণীর যে মসজিদ, এগুলো সব মন্দিরের উপর বা বৌদ্ধ মঠের উপরে তৈরি করা, কনভার্টেড। আচ্ছা, কেমন? তো প্রাচীন আমলের বৌদ্ধ মন্দির, বৌদ্ধ বিহার, এখানে জ্ঞানের চর্চা হতো। সারা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবাংলার বুকেই দেখবেন আর বিহারের মধ্যে দেখবেন। এর বাইরে বৌদ্ধ বিহার কোথায়? আর ছিল সে তক্ষশিলা। আর বৌদ্ধ বিহার কোথায়? যেখানে জ্ঞানের চর্চা হতো, নালন্দা। এগুলো সব গ্রেটার বেঙ্গলের মধ্যে। ভাষাটা ছিল বাংলা। আপনি বাংলার সঙ্গে অসমিয়ার মিল পাবেন কাছাকাছি। আপনি উড়িষ্যায় গেছেন, উড়িয়া জানেন না। আসামে গেছেন, আসামি ভাষা জানেন না। বিহারে গেছেন, ভোজপুরি জানেন না। আপনার কোনো কথা বুঝতে অসুবিধা হবে না। কেন? এটা একটা আশ্চর্যের বিষয়। আশ্চর্যের বিষয় না? তাহলে গ্রেটার বেঙ্গল কোনটা? গ্রেটার বেঙ্গল হচ্ছে ফ্রম দারভাঙা টু রাখাইন, তিব্বত টু এদিকে। আপনি নেপালে যান না, আপনি নেপালি ভাষা দার্জিলিং এ যান, যে গুরখালি ভাষা, আপনি বুঝতে পারবেন, বলতে পারবেন না। এবার কিছু কিছু শব্দ আছে আলাদা করে। আমরা যেমন বলি সাদা, কোন এই রংটা সাদা,
অসমীয়াতে বলবে বগা। আচ্ছা। ডিফারেন্স আছে। আমরা বলি টাকা, অসমীয়াতে বলবে টকা। আপনি চলে যান ভারতবর্ষের একদম পূর্ব দিকে, ত্রিপুরা টিয়া, বাংলাদেশের প্রচুর জায়গায় টিয়া বলে। তাহলে এই যে ভাষা, এইটা হচ্ছে গ্রেটার ব্রেন। এবার এই বঙ্গদেশটা করতে গিয়ে এটা একটা প্রশ্ন। বলি রাজা ছিলেন, রাজা বলি, তার সন্তানাদি ছিল না, তার স্ত্রীর নাম ছিল সুদেশনা। আচ্ছা। আপনি মহাভারতে পাবেন এই কাহিনী, আমার তৈরি করা কোনো বিষয় নয়। সেই বলি রাজার স্ত্রী, তখনকার দিনে নিয়োগ প্রথা ছিল। নিয়োগ প্রথা মানে আমার সন্তান হচ্ছে না, আমি অন্য কোনো পুরুষকে আমার স্ত্রীর সঙ্গত করতে দিলাম, সেখান থেকে সন্তানাদি হলো। মহাভারত আমরা অনেক, মহাভারত পুরাণ অনেক জায়গায় আছে। এটা তখনকার দিনে ঠিক ছিল। তখন না ছিল হিন্দু, না ছিল মুসলমান, না ছিল বৌদ্ধ, না ছিল খ্রিস্টান, না ছিল জৈন, না ছিল বৈষ্ণব, না ছিল বাহাই, কিছুই ছিল না সেই সময়ের কথা বলছি। মহাভারত, ভারত নয়, মহাভারত। তখন আফগানিস্তানও, ইরানও। আচ্ছা। তাহলে এই যে কেন বামিয়ানে সেই বুদ্ধ মূর্তি ভেঙে ফেললো না তালিবানরা? হ্যাঁ, তো ওখানে কোথায় গেল? বুদ্ধদেব কি বেদের আগে? বুদ্ধদেব কি বেদের আগে? বেদের পরে। তাহলে যদি বুদ্ধদেব ওইখানে যেতে পারেন, বৈদিক ভাষা ওখানে ছিল না, বৈদিকরা ওখানে বা বাংলার মানুষ ওখানে যায়নি। শিবের মূর্তি পাওয়া গেছে হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতায়, ওইখানকার এতে পশুপতির মূর্তি, শিব নয়, পশুপতির মূর্তি ওখানকার শিবে পাওয়া গেছে। তাহলে সভ্যতা নতুন নয়, বাংলার সভ্যতা অনেক 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 প্রাচীন। এই যে আপনার এই দেগঙ্গা বলতে গিয়ে বললাম, ওখানে এক দেবী মূর্তি পাওয়া গেছে, মাতৃকা মূর্তি, তার মাথায় 10টা এই চুলের কাঁটার মতন করে অস্ত্র হয়ে যায়, ত্রিশূল হয়ে যায় 10টা। আচ্ছা। এগুলো কোথা থেকে এলো? তারা এসবের পূজা পাঠ করতো? হরপ্পা মহেঞ্জোদারোর সমসাময়িক পাত্র, মাটির পাত্র, পুঁতি, বিভিন্ন পাথরের পাত্র, এর সবকিছু পাওয়া গেছে সুন্দরবনে। হ্যাঁ, ওখানেও সংগ্রাহকরা আছেন দেগঙ্গায়। তো এগুলো নিয়ে তো বিদেশে পাচার হয়, অ্যান্টিক জিনিসের নিয়ে প্রচুর ব্যবসা হয়, অনৈতিক ব্যবসা। ভারত সরকারের বা পশ্চিমবঙ্গের এই দিকে সব দিকে নজর নেই যে আমাদের সংস্কৃতি রক্ষা করতে। কত প্রাচীন মন্দির ভগ্নদশায়, তারপরে সিমেন্ট লেপে দিচ্ছে, কিন্তু সেগুলোকে পুনরুদ্ধার করা, তার মতন রূপ ফিরিয়ে দেওয়া, সেই সংস্কৃতিকে ধরে রাখা কোথায়? আজকে শুদ্ধ বাংলায় পশ্চিমবঙ্গের একটা মানুষ কথা বলে না। আমরা যে ভাষায় কথা বলছি তার মধ্যে ইংরেজি মেশানো। আপনি কিসে বসে আছেন? এটা চেয়ার, চেয়ারে বসেননি তো? তার মানে কি আমাদের মধ্যে ইংরেজি ঢুকে গেছে। আমরা শুদ্ধ বাংলায় কথা বলতে পারি না, আমাদের মধ্যে হিন্দি ঢুকে গেছে, আমাদের মধ্যে সাউথ ইন্ডিয়ান কিছু ল্যাঙ্গুয়েজ ঢুকেছে। সে আসুক, সেটা কোনো ক্ষতি নেই, কিন্তু সংস্কৃতিটাকে বাঁচিয়ে রাখতে গেলে এগুলোকে প্রোটেক্ট করতে হবে। আজ থেকে 10 বছর আগে এত বিরিয়ানির দোকান ছিল না? এটা তো ঠিক কথা একদম। হ্যাঁ, না। মানুষ কোথায় যাচ্ছে? পড়াশোনা করছে না, একটা এই মাইক্রোফোন মোবাইল নিয়ে বেরিয়ে পড়ছে ফুড ব্লগিং করতে। আজকে বিহারের ছেলেরা, আপনি যত আইএস আইপিএস পাস করে, কতগুলো ছেলে মেয়ে করে? সব থেকে বেশি ওরাই। পশ্চিমবঙ্গের শিক্ষা আন্দোলন করছে, ওসব দিয়ে কিছু হবে না। এগুলো হচ্ছে আমাদের যে সংস্কৃতি, কালী সংস্কৃতি, এর থেকে বেরিয়ে আসার পর। আচ্ছা, আমাদের সংস্কৃতি কালী সংস্কৃতি। হ্যাঁ, আপনি ঘুমাচ্ছেন রাত 2টোয়,
আপনি দেখে ঘুম থেকে উঠছেন সকাল 10টায়, আপনি সকালবেলা উঠে পুজো করে স্নান করে ঠাকুর ঘরে যাবেন, ধরে নিচ্ছে আপনি ব্রাহ্মণ মানুষ, আপনি গায়ত্রী পড়ে, হ্যাঁ পড়ি, ওই তো স্নান করে উঠে সূর্যের দিকে তাকিয়ে গামছা পরেই 10 বার করে নি। গায়ত্রী পাঠ করার নিয়ম কি তাই? গায়ত্রী পাঠ করার নিয়ম তো তা নয়। আপনাকে জানতে হবে, আপনাকে সূর্য প্রণাম করতে হবে, আপনাকে আপনার যা দীক্ষা আছে সেই দীক্ষা অনুযায়ী আপনার কাজ করতে হবে, তারপরে আপনি সারাদিনকার কাজ করবেন। আচ্ছা, তন্ত্রের মধ্যে এ একটা খুব ভালো জায়গা। যেমন ধরুন আরো একটা কথা বলি আপনাকে, পশ্চিমবাংলায় তন্ত্রে এত তান্ত্রিক কেন? সারা ভারতবর্ষে এত তান্ত্রিক দেখবেন না, পশ্চিমবাংলায় কেন? তার কারণ হচ্ছে ব্রাহ্মণ্য সমাজ আমাদের সমাজটাকে নষ্ট করে দিয়েছে, ভারতবর্ষকে নষ্ট করে দিয়ে ব্রাহ্মণ্য সমাজ। আপনি ভাববেন না যে আমি ব্রাহ্মণ বিরোধী কথা বলছি, না না, ব্রাহ্মণ্য বিরোধী কথা নয়। দেখুন, যে কোনো একটা গ্রুপের মধ্যে কিছু অন্য রকমের মানুষ থাকে, তারা অল্প কিন্তু তাদের শক্তি খুব বেশি। তারা কি করেছে, ওই মনুস্মৃতির মধ্যে এমন এমন কিছু ঢুকিয়ে যাতে ক্ষমতাটা তাদের করায়ত্ত হয়। আচ্ছা, তারা কি বলেছে, আমাদের এই পশ্চিমবাংলার বুকে ব্রাহ্মণ এবং শূদ্র দুটো বর্ণ আছে, বৈশ্য নেই, ক্ষত্রিয় নেই। কেন? চতুর্বর্ণ যদি হয় ব্রাহ্মণ, এখানে বৈশ্য শূদ্র কোথায়? তারা পুজোর অধিকার পাবে না, এখানে পুজোর অধিকার পেয়ে দেবে না। কেন? ব্রাহ্মণরা যখন এদেশে এলো তখন দেখলো যে এরা আমাদের থেকে অনেক অ্যাডভান্স, এদের ব্রত কথা আছে, এরা সেইভাবে নিজেদের কামনা বাসনা গুলো, এদের বাড়ির মেয়েরা পুরুষরা এগুলো করছে, এদের শিব আছে, এদের জাঙ্গুলি আছে, এদের হারিতি আছে, যাদের আপনি শীতলা মনসা বলেছিলেন। আচ্ছা, জাঙ্গুলি মনসা। আচ্ছা, তখন কি করলো, এরা দুটো পথ নিল। এক হচ্ছে দেখে সহ্য করে নিল কোনো কোনো জায়গাতে, শিবকে রুদ্রের সঙ্গে মার্চ করিয়ে দিল, কিছু জায়গা থেকে গিলে ফেললো, নতুন রূপ দিয়ে দিল, মেনে নিয়ে নতুন রূপ দিল, জাঙ্গুলিকে মনসা বানালো। এই জাঙ্গুলির কোনো পুজো ছিল না। আচ্ছা, ঠিক আছে, এর ব্রত ছিল। সেই জাঙ্গুলিকে দেবীর স্থানে বসিয়ে তার বিভিন্ন কাহিনী লিখে তার বিভিন্ন রকম কায়দা কানুন করে ওটাকে পুজোর মধ্যে আসবে। কারণ ব্রাহ্মণরা যে পুজো পাঠ করে খাবে, যে পঞ্চব্রাহ্মণ, তাদের প্রচুর প্রচুর জায়গা দিল। যখন সে প্রচুর জায়গা, প্রচুর আয়পত্র হতে লাগলো, সে একটা জমিদার। যখন আপনাদের ক্ষমতা থাকবে, আপনি শোষণ করছেন, তখন তাদের প্রজাদের শোষণ করা শুরু করলো। একমাত্র রাজরাজাদের পুজো করলে কিছু তারা পেত, অন্য কি করে খাবে? তখন নতুন নতুন পুজো তৈরি হয়ে গেল, ষষ্ঠীর পুজো। আচ্ছা, ষষ্ঠীর হলো পুজো, হাজার রকমের ষষ্ঠী আছে। এই অশোক ষষ্ঠী, এই জামাই অরণ্য ষষ্ঠী আছে। হ্যাঁ হ্যাঁ, কোথায়? সে ব্রত কথা না, তাদের এবার তাদের মন্ত্র লেখা হয়ে গেল, লিখে তাদের পুজো শুরু করে দেবে। তা আপনি বলতে চাইছেন যে এই বাংলার মাটি হচ্ছে গিয়ে তন্ত্রের মাটি? বাংলার মাটি কালীর মাটি, বাংলার মাটি তন্ত্রের মাটি। বাংলার বুকে বৃহত্তর বাংলা, বৃহত্তর বাংলা বলতে কোথা থেকে বলেছি বুঝতে পেরেছেন? একদম ওই মায়ানমার থেকে এদিকে চলে যান, ওদিকে নেপাল ছেড়ে তিব্বত চলে যান। তাহলে ভারতবর্ষে কি আর কোথাও তন্ত্র হয় না? হ্যাঁ হ্যাঁ, আর কোথাও কি তন্ত্র হয় না? মেঘদূতম রচয়িতাকে পণ্ডিত কালিদাস। সময় 300 খ্রিস্টাব্দের জন্ম, তার জন্মকর্ম 300 খ্রিস্টাব্দে। 300 খ্রিস্টাব্দে, ঠিক। তার নাম ছিল কি? কালিদাস। কালী না হলে, কালী না থাকলে কালিদাস হলো কোত্থেকে? এটা ঠিক ঠিক ঠিক। তাহলে কি কালীর চর্চা ছিল না? একদম একদম। উপনিষদে দেখা গেছে 7টা আগুনের জিহ্বা তার একটা কালী। কেমন? মহাভারতে আছে কালী, সৌপ্তিক পর্বে ডেড বডি ক্যারি করে নিয়ে চলে যাচ্ছে, এরকম পর্ব হরিবংশ পুরাণে আছে, পর্ব আছে। এগুলো ইতিহাস, আমি আপনাকে ইতিহাস বলছি।
ভারতীয়রা কখনো এসবের ব্যাপারে ডেট টাইম লিখে রাখেন, শুধু সেই উদাহরণগুলো দেখে ডেট টাইমটাকে ক্যালকুলেট করা হয়, অ্যাসিউম করা হয়, বোঝা হয়, অনুমান করা হয় 2-10 বছর আগে পরে, 20-50 বছর আগে পরে। এই জন্য তো আপনারা বলতে পারছেন রাম ভুয়া, কৃষ্ণ ভুয়া। কেন বলতে পারছেন? তার কারণটাই এটা। আচ্ছা, এটা হচ্ছে মুখ্য বিষয়, যে টাইম গুলো লিখে রাখা হয়নি সেসব। না, আগেকার দিনে কালী মূর্তি ছিল না, কিন্তু যন্ত্র পূজা হতো। যন্ত্রটা কি? দেব বা দেবীর আকৃতি বিশিষ্ট একটা রৈখিক চিত্র। আচ্ছা, কেমন? যেমন কালী, কালী হচ্ছে একটা বিন্দু, তারপরে এরকম 5টা ত্রিকোণ হবে, ঠিক ত্রিকোণের মাথা দিয়ে আপনার একটা সার্কেল হবে, সার্কেলের বাইরে 8টা পাঁপড়ি হবে, এটা পদ্ম যদি হয় 8টা পদ্ম হবে, তার চারদিকে ঘেরা দেওয়া থাকবে 4টে দাগ, কালী। ওখান থেকে আমি বুঝে নেবো ওর দেব দেবী কে আছে, ভৈরব ভৈরবী কে আছে, ওর মধ্যেই সমস্ত কিছু আছে। আচ্ছা, তো আপনার যদি অনুমতি থাকে আমরা একটা আগামী এপিসোড এই দেবী কালীকে নিয়ে করতে চাই। নিশ্চয়ই, আমি তো এই তো আমার বই প্রকাশ হবে নেক্সট উইকে, হ্যাঁ, কালী সাধনা। সুপ্রিয় দর্শক বন্ধুরা, একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, তো আগামী সপ্তাহে একটি বই প্রকাশিত হবে, তো আপনারা কিন্তু অবশ্যই এই বইটি সংগ্রহ করার চেষ্টা করুন। আর কোন প্রকাশনী থেকে পাওয়া যাবে বইটি যদি বলেন? ওটা আমার ফোন নাম্বারে ফোন করতে হবে, আপনার ফোন নাম্বার বা আমার ফেসবুক পেজ ফলো করতে হবে। আচ্ছা, আমি নিজেই ওটা প্রকাশ করছি, আচ্ছা, কোনো পাবলিশারকে দিইনি, এই কারণে না, পাবলিশারকে দিলে আমি চেষ্টা করছি যত কমের মধ্যে বইটাকে রাখা যায়। আচ্ছা, প্রচার দরকার। তো ওনার ফোন নাম্বারটি কিন্তু আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনাদেরকে। তো আপনারা যদি বইটি সংগ্রহ করতে চান অবশ্যই ওনাকে ফোন করে নেবেন। আর পৃথ্বীশ ঘোষ বলে আপনার PRITHWISH.9 গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। আচ্ছা, তো আপনারা গুগলে সার্চ করে বইটি সংগ্রহ করতে পারেন। আর গুগলে সার্চ বই নাই, আমার ফেসবুক পেজ। আচ্ছা, আপনার ফেসবুকে ফোন নাম্বারে ফোন করলে পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। ফোন নাম্বারে ফোন করে অথবা ফেসবুক পেজে আপনারা সার্চ করে ওনাকে ফোন করে আপনারা কিন্তু বইটি অবশ্যই সংগ্রহ করতে পারেন। তো বইটির নামটি একবার যদি বলে দেন। কালী সাধনা, বইয়ের নাম কালী সাধনা। আচ্ছা, হ্যাঁ, এর মধ্যে শুধু যে কালীর সাধনাই আছে তাই নয়, সাধনা বিষয়টাকে সার্বিকভাবে বলা আছে। তন্ত্র সম্পর্কে মানুষের একটা ভুল ধারণা আছে, আমি চেষ্টা করি যে যতটা ভাঙিয়ে দেওয়া যায়। আচ্ছা, ঠিক আছে, মানে জাস্ট একটা লার্নিং সিস্টেম। আমার যে ফেসবুক পেজ, আপনি আমার ফেসবুক পেজে ঢুকলে দেখবেন ওখানে বিভিন্ন বিষয়ে জানতে পারবেন। হ্যাঁ, আমি তো নিজেই ফলো করি, তো আমি আপনার ফেসবুক পেজ থেকে তন্ত্র সম্বন্ধে আমি বিরাট কিছু জানি তা নয়, আমি যেটুকু পড়াশোনা করেছি, যেটুকু বুঝেছি, যেটুকু উপলব্ধি করেছি, সেগুলোই আমার মতন করে আমি লিখি। এর আগে আমার তান্ত্রিক তন্ত্র সাধনা বলে 17তে 2টো বই বেরিয়েছে, 17-18তে 2টো বই বেরিয়েছে। আচ্ছা, এবং সেই বই দুটো কলকাতার অভিযান পাবলিশার্স থেকে বেরিয়েছে। আচ্ছা, ভালো বিক্রি, খুব ভালো বিক্রি। আমার এই তন্ত্র জীবনের যে বেশ কিছু বিষয়ের মধ্যে লিপিবদ্ধ আছে। আচ্ছা, আচ্ছা, আগামী মাসে বার হবে বাংলার লোক দেবতা চণ্ডী ও তার সাধনা। আর সেটা আগামী মাসে বেরোবে। হ্যাঁ, এই যে কুলুই চণ্ডী, কোলাই চণ্ডী আছে না, বেতাই চণ্ডী, ঢেলাই চণ্ডী, ন্যাকড়া চণ্ডী, আচ্ছা, কত রকমের চণ্ডী পাবেন। এদের উৎপত্তি কিভাবে হলো? এক টুকরো কাপড় বেঁধে দিয়েছে মা চণ্ডীর নাম করে, সুতো নয়। আচ্ছা, মানুষের মনের কামনা সেখানে গেলে পূরণ হয়। আচ্ছা, আচ্ছা, গ্রাম দেবতা কথাটা শুনেছেন? হ্যাঁ, গ্রাম দেবতা। বাংলায় এরকম গ্রাম দেবতা প্রচুর। গ্রাম দেবতা কি, কতগুলো পাথর এক জায়গায় ঢিবি করা আছে, সেখানে গিয়ে লোকে ফুল দিচ্ছে, সেখানে গিয়ে পশুর প্রথম যে দুধ সেখানে গিয়ে দিয়ে আসছে, পশুর বাচ্চাটা প্রথম ছাগলের বাচ্চাটা গিয়ে বলি দিয়ে আসছে। আপনি কামাখ্যা মন্দিরে যাবেন, দেখবেন পায়রা এনে বলি দিচ্ছে বা ছেড়ে দিচ্ছে, ছোট পাঠা এনে বলি দিচ্ছে বা ছেড়ে দিচ্ছে, রেগুলার একটা মোষ বলি হয়।
রেগুলার। তো এই যে কামাখ্যা পীঠ, আমি এখান থেকে প্রতি পূর্ণিমা করে যাই। সারা বছর আরো 2-4 বার বেশি কম বেশি যাওয়া হয়। আচ্ছা, অম্বুবাচী যাই গিয়ে 7-8 দিন 10 দিন আমার শিষ্য সামন্ত ছেলে আছে, এমনটা ভক্তবৃন্দ নিয়ে। তাহলে এই যে কামাখ্যা পিঠে যাই, এত এত দূর থেকে, এখান থেকে কত মানে মিনিমাম 18-20 ঘন্টা লাগে যেতে ট্রেনে। এই যে পরিশ্রম করে যায়, আমার তো এই 30-33 বছর কেটে গেল ওখানে। টোটাল এরিয়াটা ঘুরি, ওখানটায় কামাখ্যা যাই, কামাখ্যা থেকে চলে আছে বেশি হলো উমানন্দ, আর ওখানে আছে আপনার বশিষ্ঠ মন্দির বলে একটা জায়গা আছে, এইখানে মানুষজন বেশি যায়। আচ্ছা, এই যে তন্ত্রের যে পঞ্চমকার, তো এই পঞ্চমকার নিয়ে যদি একটু ধারণা দেন। পঞ্চমকার বলতে মদ্য, মাংস, মৎস্য, মুদ্রা, মৈথুন। মদ্য বলতে মদ, মৎস্য বলতে মাছ, মাংস বলতে মাংস, মুদ্রা বলতে 8 কড়াই ভাজা। 8 কড়াই মানে 8 রকমের শস্যদানা ভাজা। আচ্ছা, মৈথুন মানে হচ্ছে ভৈরব ভৈরবীর মিলন। আচ্ছা, এগুলো কি তন্ত্রের দরকার? 100% দরকার, 100% দরকার। আচ্ছা, 100% দরকার, 99 নয়। আর তন্ত্র বলতে কি শুধুমাত্র আপনার বিভিন্ন দেবদেবীর আরাধনা, নাকি এর মাধ্যমে ব্রহ্মকে লাভ করা সম্ভব? ব্রহ্ম কি কে দেখেছে? যারা দেখে তারা তো বলতে পারেন। দেখুন, বেহুলার কাহিনী বলি, ভালো করে বুঝবেন কথাটা। বেহুলা নদী করে যাচ্ছে, কাকে নিয়ে যাচ্ছে? লক্ষিন্দরকে। লক্ষিন্দরকে। বেহুলা কি? বেহুলা হচ্ছে বহমান কাল। কাকে নিয়ে যাচ্ছে? লক্ষিন্দরকে। লক্ষ্মী ইন্দ্র, লক্ষ্মী মানে শ্রী শান্তি, তার ইন্দ্র মানে রাজা। আচ্ছা, আপনি নিজে লক্ষিন্দর, বহমান কালের সঙ্গে আপনি চলেছেন, কিন্তু আপনি স্থির কোথায় যাচ্ছেন? স্বর্গে। স্বর্গে কি প্রাচুর্য আছে, সেখানে কি আপনি জীবন ধারণ করছেন, জীবন দান হচ্ছে আপনার, শক্তি জীবন দান, মানে ঈশ্বর আপনি জীবন দান করছে। এটা একটা সাধনার ব্যাপার। আচ্ছা, এটা সাধনার একটা অ্যালিগরি বা রূপক অর্থ। আমাদের এই দেহের মধ্যে সবকিছু আছে, যা আছে ব্রহ্মাণ্ডে তাই আছে দেহভাণ্ডে, আমরা শুনেছি কথা। আপনাকে সেটাকে উদ্ধার করতে হবে। আপনার এই জামায় আগুন আছে? না, নেই। এই জামাটা পোড়াতে পারবে আপনার হাত? না। আমি সাইডে একটু আগুন ধরিয়ে দেবো, আপনার হাতে লাগাবো না। তার মানে ওর মধ্যে দাহিকা শক্তি আছে। আচ্ছা, ওটা একটা দাহ্য বস্তু। তাহলে ওটাকে যদি একটু ভালো করে ঘষি, খুব ভালো করে ঘষি, ওটাতে আগুন ধরে যাবে, কোনো আগুন বাইরে থেকে দেওয়া আছে না। তার মধ্যে বোঝাতে পারি? তাহলে আমাদের দেহের মধ্যে সবকিছু আছে, খুঁজে নাও। রামপ্রসাদ গান গেয়েছেন না, ডুবতে রেবন কালী বলে? কোথায় ডুবতে বলেছেন? নিজের মধ্যে ডোবো। কোনো কিছু তোমাকে বাইরে খুঁজতে যেতে হবে না। কামাখ্যা গেছেন? কাশী গেছেন? সর্বশ্রেষ্ঠ এগুলো তীর্থস্থান তো। সর্বশ্রেষ্ঠ তীর্থ কি? কাশী। আপনার মন। আচ্ছা, বহু পণ্ডিত লোক আছে, এক গুরুদেবের কাছে গেছে, আমি গুরুদেবের সঙ্গে দেখা করতে গেছি, সেই গুরুদেবের সঙ্গে গিয়ে বাবা দীক্ষা নেব, কি তোমার কোয়ালিটি কি আছে, এটা ওটা কথা বলতে বলতে বিভিন্ন রকম কথাবার্তা দুজনের মধ্যে হচ্ছে। দীক্ষা প্রার্থী আর গুরুদেব, খুব শক্তিমান পুরুষ গুরুদেব। আমি তন্ত্রে কিছু বিষয় শিখতে গেছি তার কাছে, মাঝে মাঝেই যেতাম। কথা প্রসঙ্গে দীক্ষার্থী ভদ্রলোক বলছে, জানেন আমি পঞ্চ কেদার ঘুরে এসেছি, আমি দ্বারকা গেছি, এখানে গেছি, ওখানে গেছি, সমস্ত। বাবা, এত দেব দেবতা ঘুরে আমার কাছে তুমি এলে কেন? এখানে কি কোনো জায়গায় তুমি কাউকে খুঁজে পাওনি? বলে আমি মনের মতো গুরু পাইনি। আচ্ছা,
গুরুদেব খুব ঠোটকাটা মানুষ। গুরুদেব বললেন আগে শিষ্য হতে শেখো, তোমার মধ্যে যে অহংকার, সে অহংকারকে আগে মারো। আমি কথাটা তোমার ব্যবহারিক জীবন থেকে উড়িয়ে দাও। এই আমি যতক্ষণ থাকবে ততক্ষণ তুমি ভগবানের কাছে পৌঁছাতে পারবে না। কি হয়েছে, তুমি পঞ্চকেদার ঘুরে এসছো, তোমার পকেটে পয়সা আছে ঘুরে এসছো, তোমার সময় আসছে ঘুরে এসছো। পঞ্চকেদার ঘুরে তুমি কি করতে পেরেছো? আমার কাছে এসছো কি করতে? না বাবা, দীক্ষা নিতে। দীক্ষা মানে জানো, তোমাকে 1 কোটি টাকা দেবো, নিয়ে যেতে পারবে বাড়ি অব্দি? বাড়ি অব্দি নিয়ে গিয়ে রাখতে পারবে? বাড়িতে মার্ডার হয়ে যাবে, তুমি খুন হয়ে যাবে। আগে পকেটটাকে তৈরি করো, আগে শিষ্য হও। তো শিষ্য মানে শাসন মেনে চলো। আমি যে যেগুলো বলছি এগুলোকে ফলো করো, আগে যাতায়াত করো, আমার সঙ্গ করো, সাধুর সঙ্গ করো, সাধু মানুষের সঙ্গ করো, কীর্তন শোনো, বিভিন্ন মন্দির কাছাকাছি দর্শন করো, হরিনাম করো, কালীনাম করো, গীতা পাঠ করো। এই সাবজেক্টের মধ্যে ঢোকো আস্তে আস্তে। আর আমি কথাটাকে ত্যাগ করো। আগে আমি করেছি, আমার বউ, আমার ছেলে, আমার বাড়ি, আমার গাড়ি, এগুলোকে বন্ধ করো, আমার টাকা। সহজ বিষয় নয়। আপনি তন্ত্র বা ধর্মই বুঝতে এসেছেন, এটা খুব সাধারণ বিষয় নয়। আপনি গলায় কতগুলো মালা ধোলা পড়লেন, লাল নীল সাদা হলুদ কালো কাপড় পরলেন, কপালে একটা তিলক দিলেন, ত্রিপুণ্ড টানলেন, এত বড় একটা সিঁদুরের টিপ দিলেন, হাতে একটা ত্রিশূল, এই হাতে একটা চিমটা, গলায় মাথার উপর একটা মাথার খুলি, কি হবে আপনার? তন্ত্র বিষয়টা এরকম না, বিরাট বড় পুজো পাঠ করতে হবে, এটা তন্ত্র নয়। আচ্ছা, এক তান্ত্রিক লোকের কথা বলি, আমি খুব অল্প দিন সময় পেয়েছি না, মানে ওনার জীবনের শেষের দিকে। বলছে বাপ, সুন্দরবন খুলনার মানুষ, বলে বাপ আমাকে বাড়ি ছিল নাবালে। নাবাল মানে বলে নিচু জায়গা, জলা জায়গা, আচ্ছা, জঙ্গল জায়গা। আস্তে আস্তে জঙ্গল কাটি, জল সরে, চাষাবাদ করি, গাছ গুছ করি। তা আমরা অনেক মন্ত্র জানতাম। কিরকম? বলে দাও হাতে নিয়ে যাইতাম। আমি কি হবে দাও হাতে নিয়ে গিয়ে? বলছে বাঘ আর যদি আসে, ওই এরিয়াতে না আসে, মন্ত্র পড়ে একটা দায়ে কোপ মেরে রেখে দিতাম। আচ্ছা, ওর এপারে বাঘ আসবে না। এমনও দেখা গেছে বাঘ আসছে, দৌড়ে মন্ত্র পড়ে কোপ মেরে দিয়ে বাঘ ওখানে থেমে গেছে। আমি চোখে দেখিনি, ওনার কথাটুকু আপনাকে বললাম। হয় হয় না বলে কিছু নেই। প্রচুর রকম প্রাচীন, প্রচুর দলিল। একটা সময় ছিল আমি প্রচুর এসব কালেকশন করে বেড়াতাম। এর পরবর্তী চণ্ডী বইয়ের পরবর্তী তন্ত্রের একটা বই করবো, যে মন্ত্র উচ্চারণ গ্রাম্য ভাবে হয়। আপনি বলছেন তন্ত্রের কথা, তন্ত্র তো শিখে গেছিলেন আমাদের যীশু খ্রিস্ট। ইয়েস, যীশু খ্রিস্ট তো খ্রিস্টান ধর্মের। আরে মানুষের জন্ম হয় কি আকাশ থেকে পড়ে নাকি? মানুষ মায়ের পেটে হয়। হ্যাঁ, হ্যাঁ, তুর্কি দেশে, তুর্কি দেশে একটা উপাসনা স্থল আছে। কখনো সেটা খ্রিস্টানরা ব্যবহার করে, কখনো সেটা ইসলামিক মানুষজন ব্যবহার করে। আচ্ছা, যেটা কি ইদানিং যেটাকে ভেঙে মসজিদ করা হলো? না 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 না, আচ্ছা, আপনি গুগলে সার্চ করবেন মেডিস হাউস ইন টার্কি। আচ্ছা, আপনাকে কি বললাম? পঞ্চমকার। আপনি জিজ্ঞাসা করেন, এই সাধনার মধ্যে ভৈরবীর সঙ্গ করার ব্যাপার রয়েছে। 84 সিদ্ধা ছিলেন, শুনেছেন হয়তো 84 সিদ্ধার নাম। হ্যাঁ, ঠিক আছে, চর্যাপদ পড়বেন আপনি। চর্যাপদ, হ্যাঁ, চর্যাপদেও বিভিন্ন যারা সাধক ছিলেন তাদের একজন করে সাধিকা ছিলেন, কেউ ডোমনি, কেউ চান্ডালিনী। তখনকার মেয়েরা উন্মুক্ত ছিল, এখন যেমন মেয়েদেরকে ঘিরে ফেলা হচ্ছে। বাদন দেওয়া আছে, তুমি নারায়ণ ছেড়ে ছুতে পারবে না।
তুমি এই সময় পুজো করতে পারবে না, তুমি এইখান থেকে এত চণ্ডীপাঠ করতে পারবে না, তুমি কালীর পুজো করতে পারবে না, তুমি দীক্ষা দিতে পারবে না, তুমি মন্ত্রপাঠ করতে, ওম উচ্চারণ করতে পারবে। কেন রে? কেন পারবে না? পুজো করছিস তো কালী, পুজো করছিস তো চণ্ডী, পাঠ করছিস চণ্ডী, পুজো করছিস দুর্গা, তারা মহিলা, কামাখ্যা গিয়ে পড়ে থাকছিস আর মেয়েদেরকে আটকে রাখছিস। আপনি যেটা একটু আগে বললেন যে আমাদের গ্রাম্য বধূরা বিভিন্ন ব্রত পালন করতো। হ্যাঁ, ব্রত পালন করতো। গ্রাম্য বধূরা কি তন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন? এগুলো তন্ত্রই তো। আচ্ছা, তন্ত্র মানেটা কি? তন্ত্র মানে কি? নিজেকে বিস্তার করো। তন মানে দেহ, সে দেহজ শক্তিকে তুমি বিস্তারিত করো, নিজের মধ্যে ক্ষমতা আহরণ করো। আজকের দিনে আপনি এখন ট্রেনে করে যান, ধান বোনা হচ্ছে, মাঠের মধ্যে যদি 50 লোকে ধান বুনতে দেখেন, 40টা মহিলা থাকবে, 10টা পুরুষ থাকবে, থাকে না? ওই 40টা মহিলা তো বাড়িতে গিয়ে রান্না করছে। আবার 40টা মহিলা যখন কাজ থেকে বাড়ি ফিরছে, সর্ষের তেল নিয়ে যাচ্ছে, লবণ নিয়ে যাচ্ছে, জিরে নিয়ে যাচ্ছে, তার মানে বাজারটাও তাকে করতে হচ্ছে। যাওয়ার সময় দেখলো যে ওই কটা শাক আছে, আজকে ঘরে তো সেরকম কিছু নেই, দুটো শাক তুলে নিয়ে যায়, কলমি শাকের ডগা ভেঙে নিয়ে গেল, হয় কি না? রান্না বান্না করলো, পুরুষ এসে খাওয়া দাওয়া করলো, ঘুমিয়ে পড়লো। আবার ওই নারী কিন্তু সন্তান পালন করছে, পুরুষ নয়। আমাদের সমস্যা ধরে রেখেছে মেয়েদেরকে সম্মান কোথায়? তন্ত্র সেই সম্মানটা দেয়, বেদ দেয় না। আচ্ছা, বেদে মেয়ে না কোথায়? ওরা তো পশুপালক। ওরা এই দেশে এসে হলো চাষা। আচ্ছা, এই যে চাষাবাদই তো এ করেছে মেয়েরা, চাষাবাদের যে আবিষ্কারটা তো মেয়েরা করেছে। কি করে করলো? আচ্ছা, পুরুষরা গেছে শিকার করতে, কোন একটা ফল খেয়ে রেখেছিল, ফলের বীজটা দেখলো, বীজটা উঠলো, বীজটা থেকে গাছ উঠলো, তাহলে তো বাড়িতে থাকতো। এইভাবে অবজারভেশন, এগুলো তো বিজ্ঞান, বিজ্ঞান তো অবজারভেশনের উপর ডিপেন্ড করে। তারা দেখলো এইভাবে চাষের উদ্ভব মেয়েরাই করেছে। একটা সময় দেখলো যে ওইখানে মাটি ঘুরে পুড়তে গিয়ে একটা কাঠ দিয়ে মাটি ঘুরছে তারা, তখন তো লোহার আবিষ্কার হয়নি। তারপর যে কাঠটাকে খুঁড়তে গেলে বললো, তুই ওই দিক থেকে ধরো, আমি এই থেকে ধরি, কাঠটাকে এরকম একটা বেকা কাঠ খুঁজে আনলো, বেকা কাঠ ধরে টানা ঠেলা অসুবিধা হচ্ছে, বেকা কাঠের মাঝখান থেকে একটা লাঙল আর কি, যেমন ওরকম একটা করে নিল, বানিয়ে নিল। দেখলো যে এইভাবে খুঁড়ে তো গাছপালা জন্মাচ্ছে, ধান গম এইভাবে এলো, ধান নয়, প্রথমে উৎপন্ন ছিল জব। জব আপনি বেদে দেখবেন বৈদিক ঋষিরা পুরোটাস খাচ্ছে। পুরোটাসটা কি? জবের ছাতু, মানে জবের গুঁড়ো, বিভিন্ন ফল ফলাদি তার মধ্যে কেটে সেঁকে দিচ্ছে। আচ্ছা, যেটাকে এখন ওই যে কি বলে, ওই যে বার্গার, বার্গারের দুদিকে রুটি, মাঝখানে তরকারি, বার্গার। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। পুরোটাস হচ্ছে পরোটা, পরোটার মধ্যে এটা ওটা গুজে দিয়ে আমরা আটা দিয়ে মেখে খাই না, ঘিয়ে ভেজে, একই জিনিস। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। নামটা পাল্টিছে দেশ অনুযায়ী, জীব অনুযায়ী। আচ্ছা, আপনি যে তুর্কি দেশে যে, হ্যাঁ, তো এবার ওইখানটাই ওই যে তুর্কি দেশে যে জন্মগ্রহণ করলো, কোন একজন বৌদ্ধ সন্ন্যাসী, তার সঙ্গে মিলিত হয়েছিলেন মেরি। ডেফিনেটলি, কারণ বৌদ্ধ সমন্বত সারা পৃথিবী জুড়ে ধর্ম প্রচার করে বেরিয়েছেন রাজা অশোকের নেতৃত্বে, এবং সেই গর্ভস্থ সন্তান যখন দেখলো যে আমার পেটে বাচ্চা আসছে, তখন সে চলে এলো, বাচ্চা হলো, তখন পিতৃত্ব স্বীকার কে করবে? তখন ওই যোসেফ বড় হয়ে যীশু খ্রিস্ট শুনলো। ও আরেকটা বলি, যীশু খ্রিস্ট যখন জন্মগ্রহণ করলো, তখন আপনি ওনার জীবন কাহিনী পড়লে দেখবেন, পূর্ব দেশ থেকে 3টি তারা তাকে দেখতে, শুনেছেন? 3টে তারা মানে আকাশের তারা দেখতে গেছিল। আকাশ পথে মুনি ঋষিরা গেছিলেন, এখানকার সাধকরা। আকাশ গমন করা যায়, আপনিও উঠতে পারবেন, আপনি সাধনা করলে, কোনো গল্প কথা নয়। আপনি ওনার পৃথিবী পাবেন, আর আমি পারি না। শাস্ত্রে যেটা বলা আছে তার বাইরে কিছু নয়।
হতেই হবে, আপনি না পারতে পারেন, স্বাস্থ্য মিথ্যা নয়। দেখে এলেন যীশু খ্রিস্টকে, সেই যীশু খ্রিস্ট যখন বড় হলো মায়ের কাছে কাহিনী শুনলো যে তোর বাবা পূর্ব দেশের লোক, সিল্ক রুট ছিল ব্যবসায়ী পথ, সিল্ক রুট বরাবর তিনি দেশে এসেছিলেন। যীশু খ্রিস্ট 13 বছর বয়স থেকে 30 বছর বয়স অব্দি জানা যায় না, 17 বছর কোথায় ছিলেন? 17 বছর। এটা একটা নটোভিচ, রুশিয়ান গ্লোবট্রটার। আচ্ছা, তিনি এসে হেমিস বলে একটা গোয়া আছে আপনার, এতে বৌদ্ধ মঠ আছে, সেই বৌদ্ধ মঠ থেকে তিনি পেলেন, তার নথি প্রকাশ করেছিলেন। স্বামী অভেদানন্দ রামকৃষ্ণ ঠাকুরের শিষ্য, তিনিও হিমালয় ভ্রমণের সময় এই করেছেন। ঈশাইনাথ, কেন আপনি রামপ্রসাদের গানে শোনেননি? ঈশামু শাস্ত্রী গৌরাঙ্গ, ঈশাটাকে লেডি ম্যাগডালেন কে ছিলেন? বাড়িতে গিয়ে গুগল নিয়ে বসুন, তার সাধন সঙ্গে নেই। আচ্ছা, তো বৌদ্ধদের সঙ্গে কি তন্ত্রের যোগ ছিল? শুনুন, বৌদ্ধদের সঙ্গে তন্ত্রের নিশ্চয়ই যোগ ছিল, অবশ্যই যোগ ছিল, কিন্তু বৌদ্ধরা তন্ত্র আবিষ্কার করেনি। তন্ত্র আবিষ্কার বাঙালি। বাঙালি কখনো বৌদ্ধ হয়েছে, কখনো হিন্দু হয়েছে, এখন মুসলমান হয়েছে। প্রচুর মুসলমান কবি আছেন, তাদের আছেন তো অবশ্যই, তারা রীতিমতন কালীর সঙ্গীত লিখেছেন। একজন মুসলমান কবি ছিলেন, নামটা এই মুহূর্তে মনে, মোহাম্মদ হোসেন বা এরকম কিছু, তাকে কালীরত্ন উপাধি দেওয়া হয়েছিল। কলকাতার বিশিষ্ট সংস্কৃতজ্ঞ পুরোহিতরা, সংস্কৃত সমাজ কালীরত্ন উপাধি দিয়েছিলেন। আমি পরে যখন কালী নিয়ে কথা বলবেন আমি সব গানগুলো লিখে রাখবো এবং ডিটেলসটা দিয়ে দেবো। তিনি শিয়ালদা অঞ্চলে থাকতেন, তিনি একজন মৌলবী ছিলেন। আচ্ছা, তিনি কালী সঙ্গীত রচনা করতেন এবং সেসব গান শুনলে আপনার বুকের মধ্যে হাহাকার পড়ে যাবে। লাল মিয়া বলে বাংলাদেশের, ওটা হচ্ছে আপনার বাংলাদেশের, ওটা হচ্ছে আপনার ব্রাহ্মণবাড়িয়া, ওখানকার একজন লাল মিয়া বলে একজন ফকির মানুষ ছিলেন। তার কালী সঙ্গীত শুনলে আপনার চোখ দিয়ে জল পড়বে টকটক করে। হ্যাঁ, আমি এগুলো সব খুঁজে খুঁজে বার করি। আপনাকে জানতে হবে, বাইরের থেকে দেখে বললে যে পৃথিবীর লম্বা জোলদারে না, অনেক গভীরে আপনাকে ঢুকতে হবে, তবেই তন্ত্র জানতে। আমার সঙ্গ করলে তন্ত্র জানতে পারবেন না। তন্ত্র জানতে গেলে তন্ত্রকে ভালোবাসতে হবে, আর গুরু, তার আগে গুরুকরণ করতে হবে। আগে গুরু ধরুন, তন্ত্র নিয়ে আলোচনা করুন গুরুদেবের সঙ্গে। দীক্ষাগুরু একজনই হয়, শিক্ষাগুরু অনেক হয়, বিভিন্ন গুরু সঙ্গ করুন। আচ্ছা, শো অফ করলে হবে না। পুজো পাঠ যেগুলো গুরুদেব বলছেন, শাস্ত্রে বলা হচ্ছে, আপনি করুন। অ্যাপার্ট ফ্রম দ্যাট আপনাকে সাবজেক্টের মধ্যে ঢুকে যেতে হবে। গুরু ছাড়া কি তন্ত্র পথে এগোনো সম্ভব না? হ্যাঁ, এগোনো সম্ভব, গুরু 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 ছাড়া সম্ভব, কিন্তু আপনার মধ্যে সেই পার্টস নেই, আমার মধ্যে সেই পার্টস নেই। আচ্ছা, ভগবান শিবের গুরু কে ছিলেন? আপনি ভগবান শিবের মতন অমনিপোটেন্ট? কখনোই নয়। আপনি আমেরিকা গেছেন, না। আপনাকে একটা পাসপোর্ট করে টাকা দিয়ে দেওয়া হলো, একা একা যেতে পারবেন? হ্যাঁ, পারবেন না। আপনাকে এখান থেকে ইনফরমেশন নিতে হবে, ওদের সাথে একজনকে ধরতে হবে, গাইড করতে হবে, তাতে গাইড করতে হবে। তাহলে গাইড হচ্ছে, গুরু হচ্ছেন গাইড। শুধু তাই নয়, তার উপার্জিত শক্তি আপনাকে দিয়ে দেবে। তাই ছোটবেলায় যখন বাদাম খাওয়ার পয়সা কার থেকে চাইতেন? পাশের বাড়ির কাকার থেকে না বাবার থেকে? গুরুদেব তো বাবা, আপনাকে চলার রসত্ব নিয়ে দেবেন। কত বড় গুরু ধরলেন ওটা বড় বিষয় নয়, কত বড় শিষ্য আগে সেটা চিন্তা করুন। গুরু মানে ব্যক্তি নয়, গুরু মানে হচ্ছে একটা বিরাট সত্তা, বিরাট শক্তি। সেই শক্তিকে বা ঈশ্বর শক্তিকে মানুষের মধ্যে দিতে হয়, তার সঙ্গে সম্পর্ক তৈরি করতে হয়, পিতামাতার সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক। তিনি হচ্ছেন গুরু। গুরু মানে গেলাম, ঢাক করে প্রণাম করলাম বা 500 টাকা দিলাম, 4টে জামা প্যান্ট কিনে দিলাম, দ্যাট ইজ নট গুরু। গুরু হচ্ছেন ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। ফার্স্ট অফ অল তিনি একজন বন্ধু। ফিলোসফার মানে দর্শন, চোখের দর্শনই ধরুন।
অন্তর্দর্শনের কথা বাদ দিন, সাবজেক্ট দর্শনের কথা বাদ দিন। আপনি আপনার চোখ ফুটিয়ে দেবে কে? দর্শন করাবে কে? অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়। অজ্ঞান তিমির মানে আপনি যে অন্ধকারে পড়ে আছেন, সেখান থেকে আলোতে এনে দেবে কে? কোনো একটা সাবজেক্ট সম্বন্ধে বিশদভাবে বলবে কে? গুরু। এন্ড রাইট, যাওয়ার পথে আপনি একটা বিড়ি ধরে, হ্যাঁ চল সোজা হাট, বিড়ি খাচ্ছিস কেন? বোঝা গেল? এই হচ্ছেন গুরু। গুরু আপনাকে বলে দেবেন এইটা এইদিকে মুখ করে এতগুলো করে জপ কর, জপ করার সময় এরকম চিন্তা করবি, দেখ এই মন্ত্রটার মানে, হ্যাঁ মন্ত্রের মানে ছাড়া মন্ত্র জপ করে কোনো ফল হয় না। আচ্ছা, ধরে নিন আপনাকে আপনি ইংরেজি জানেন না, আপনাকে ইংরেজির গালাগালি বললাম অমুককে বলো তো কি গালাগালিটা, মানে এই কথাটা আপনি বললেন, বলার সঙ্গে সঙ্গে কি হবে? ঠাস করে চড় খাবে। তাহলে মন্ত্র উচ্চারণ করতে গেলে ঠিক ওরকম রিটার্ন পাবেন, উল্টো পাল্টা রিটার্ন পেয়ে যাবেন যদি মন্ত্রের অর্থ না জানেন। খুব সামান্য জিনিস বলছি, আপনার এরিয়াতে কালী মন্দির আছে, প্রচুর কালী মন্দির আপনি ঘুরেছেন, মা কালীর গলায় মুন্ডুর মালা কটা আছে? কটা মুন্ডুর মালা? যাই হোক, আপনি কেন, অনেকেই বলতে পারবেন, এটা কোনো বিষয় না, কারণ আমরা সাবজেক্টে জানি, এটা বোঝানোর জন্য আপনাকে বলবো। যতগুলো মুন্ড আর ঠিক ততগুলোই আপনার বর্ণ বা বেদ। আর আমা 16টা দিকে 35টা, 51 একটা বাদ যায়, কিওটা বাদ যায়, 50টা বর্ণ গেল। এবারে এই প্রত্যেকটা বর্ণের আলাদা আলাদা পুজো হয়। এই বর্ণগুলোকে সোজা উল্টো উচ্চারণ গুনতে হয়। বলে যেতে হবে, আর সদিকের অসদিকের লিলিয়ে ওই ও আমা বলে যেতে হবে। বুঝতে পেরেছেন? আবার উল্টো দিকে যেতে হবে, দেখবেন যেমন কালী পুজো করে ওম আং ওম নমঃ, ওম আং ওম নমঃ বলে, আমি কুইক বললাম, উনি ধীরে ধীরে বলছে, ধীরে ধীরেই আমরা বলি। এগুলো আপনাকে উচ্চারণ করতে হবে, শ্বাসের কন্ট্রোল জানতে হবে। এখন আপনার যে নাকে শ্বাস চলছে 2 ঘন্টা বাদে ওই নাকে শ্বাস চলবে না। দুটো ফুটো দিয়ে কিন্তু সমানভাবে শ্বাস চলে না, একটা বেশি একটা কম হয়, ঘন্টায় ঘন্টায় 2-4 ঘন্টায় আবার মাঝে মাঝে চেঞ্জ হয়। জানেন এগুলো? দিনে রাতে চেঞ্জ হয়, জানেন এগুলো? তন্ত্র কিছুই জানেন না, খালি মন্ত্র পড়েই গেলেন, ওদের তন্ত্র হবে? খালি মন্ত্র বলে তন্ত্র হবে না। যেমন আপনাকে দেখে বলে দিই, আপনাকে দিয়ে তন্ত্র হবে। প্রথম কথা, আপনি আলসে লোক, শৌখিন লোক, আপনি কোনো আজে বাজে জিনিস খান না, সিলেক্টেড জিনিস ঘরের রান্না খান, ফাস্টফুড আপনি খান না, চোর না, রাইট অর রং? কেন বললাম এতগুলো কথা? আপনাকে আমি চিনি জানি আগে থেকে, আপনার নাকটা দেখে বললাম। আপনি যদি রান্না করেন খুব ভালো রান্না করতে পারবেন, আপনার হাতের রান্না ভালো হবে। যদি হোটেল ব্যবসা করেন, হোটেল ব্যবসা ভালো হবে। কোনোদিন জীবনে ছাপা জামা পরেননি, শুধু নাক দেখে, এটা হচ্ছে তন্ত্রের বিদ্যা। আপনাকে মনঃসংযোগ করতে হবে, একটা মানুষকে দেখে আমি তার সম্পর্কে বলবো। তো মনঃসংযোগ কখন হবে? আপনি যখন বাইরের দিকে থেকে ভেতরে দৃষ্টি দেবেন, তার মানে ভেতরেই সব রয়েছে আপনার। ধরে নিন একজন কবি লিখছেন, একটা সাবজেক্ট দেখেছেন, ভাষাগুলো তো আর দেখেননি, 2-3টে ক্যারেক্টার, তাদের ইন্টারাকশন দেখে তিনি কবিতা হোক বা গল্প হোক লিখতে বসে, উপন্যাস লিখতে বসে, তার পূর্ব অভিজ্ঞতা কিন্তু তিনি যা লিখছেন সেগুলো তো ভেতরেই রয়েছে। তো ভেতর থেকে টেনে বাইরে ফেলা, কেউ কবিতার মাধ্যমে করে, কেউ গল্পের মাধ্যমে করে, কেউ উপন্যাসের মাধ্যমে করে, বিভিন্ন ভাবে করে। আর একটা কথা বলে দিই আপনাকে, একটা কবিতা বলি, কবি মধুসূদন দত্তের, হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রধম, তা সবে অবোধ আমি। কে লিখেছিলেন? মাইকেল মধুসূদন দত্ত। তিনি বুঝেছিলেন যে এই বাংলাকে, বঙ্গদেশকে, বাংলা ভাষাকে, বাঙালির সংস্কৃতিকে না জেনে না বুঝে আমি খ্রিস্টানকে বিয়ে করে ইংল্যান্ডে চলে গিয়ে কি বিপাকে পড়েছি। বিদ্যাসাগর টাকা পয়সা না দিলে মারা যেতেন। এই হচ্ছে বিষয়। সুতরাং আমাদের এই বঙ্গদেশে যা, আপনার ছোট্ট একটা কথা বলি, যে বীরভূম,
কোটাসুর বলে একটা জায়গা আছে সুরির কাছেই, আচ্ছা কোটাসুর একটা ব্লক, ওটা ওষুধদের রাজত্ব ছিল। কোটাসুর, কোট মানে হচ্ছে দুর্গ, বিশাল বড় ওষুধের বাড়ি ছিল প্রাগ ঐতিহাসিক যুগের। ওখানে রীতিমতো ইকো পার্ক করে মিউজিয়াম করে রেখে দিয়ে ফসিলের দেখে আসবেন, কতটুকু খোঁজ রাখেন আপনি। দুবরাজপুরে যাবেন, তন্ত্রের কাহিনী আর একটা বলে দিই, ইলম বাজার আছে না, এলম বাজার, হ্যাঁ নাম শুনেছেন? তারপরের বই বেরোচ্ছে আমার ভূত পেতনি পিশাচ এদের মন্ত্রতন্ত্র নিয়ে, কাহিনী নিয়ে। ওর মধ্যে ইলম বাজারের কাহিনীটা থাকবে, পাকুর কাছে পেতনি। আচ্ছা। তো ওইখানটায় একটা মন্দির আছে, সেখানে 1 মুঠ করে নুন দিতে হয়, নুন লবণ, আচ্ছা। দিয়ে তার পুজো হয়। কোন দেবী? কেন নুন দিল? ওইখান দিয়ে যে নদী গেছে অজয় নদ, আচ্ছা। ওইখান দিয়ে ব্যবসা বাণিজ্য হতো। একবার একটা বিরাট নুনের নৌকো ওখানে গিয়ে আটকে গেছে, আচ্ছা আর চলতে পারছে না। আচ্ছা। বিভিন্ন ভাবে জল কম বেশির জন্য, এবং সেটা এমন ভাবে আটকে যে জল বাড়াতেও সেটা বেরোতে পারছে না। তখন কাছাকাছি এক সাধু বাবা ছিলেন, তাকে গিয়ে বললেন যে বাবা এই ব্যাপার, তুই 1 মুঠ নুন গিয়ে ওখানে দিয়ে আয়, তোর কার্য সাকসেসফুল হবে। নুন গিয়ে দিয়ে এলো, সাধু বাবাকে এরকম করে হাত দিয়ে আসতে পারে খেলা দিল, নৌকো চলা শুরু। এইগুলো হচ্ছে তন্ত্র। বিরাট পুজো করতে হবে না আপনাকে, পুজোটা একটা পার্ট। মূল হচ্ছে আপনার নিজের দেহকে আপনি কতটুকু জেনেছেন, তাকে কতটুকু মনোশক্তি কতটুকু কাজে লাগাতে পারছে। মনটা হচ্ছে সবার উপরে। বুঝতে পেরেছেন? সংস্কৃত কিছু শ্লোক। হ্যাঁ, আর একটা বিষয় বলছি, তন্ত্র মানে কি শুধু এই ডাকিনী যোগিনী ভূত পিশাচ? তন্ত্রের মধ্যে 3টে জিনিস আছে, তন্ত্র মন্ত্র যন্ত্র। আচ্ছা। মন্ত্র মনকে ত্রাণ করে। আচ্ছা। আপনি যখন উচ্চারণ করে শরীরে একটা ভাইব্রেশন হবে, আপনার শরীরে বিভিন্ন নার্ভ যেগুলো আছে সেগুলোকে এনার্জাইজ করবে। যন্ত্র ওই যে বললাম স্কিমেটিক ডায়াগ্রাম, এমন এমন ডায়াগ্রাম আছে সেগুলো আপনার ঘরে দেখালে ঘরের সিচুয়েশনটা চেঞ্জ হয়ে যায়। আচ্ছা। দেখেন না ঘরে এখানে এই যন্ত্র টানো, ওখানে যন্ত্র টানো, কেন টানো? ওগুলোর একটা আলাদা মূল্য আছে। ওটা আপনার ঘরের পরিবেশকে নরম থেকে শক্ত, শক্ত থেকে নরম, ভালো থেকে খারাপ, খারাপ থেকে ভালো। আপনি পচা মাছ কিনে আনলেন, ঘরের পরিস্থিতি পাল্টে যাবে না? আপনি ইউটিউব থেকে মন্ত্র করবেন, বলুন, ওটা কি আপনার জন্য উপযোগী? না। তাহলে আপনার কাছে দুটো ইস্পাতে এরকম দুটো ছুরি দেওয়া হলো, বলে রেখে হাতের উপর করে মারো। এর মধ্যে একটা অ্যালুমিনিয়াম আছে আর একটা ইস্পাতের আছে, আপনি কি করে চিনবেন? দুটো তো একই রকমের, দুটোই তো চকচক করছে। এখন আপনি মারতে যাবেন, কি হবে? হাত কেটে যাবে। তাহলে দুজন আমি আর আপনি নিতে গেছি, এত কনফিউশনে পড়ে যাবো কে কোনটা নেবে। বলেই দেওয়া আছে এটা ইস্পাত, এটা কেউ কোনোটাই নেবো না। আপনি যদি না বুঝে এরকম ইউটিউব থেকে মন্ত্র জেনে জেনে পড়েন, এরকম হবে। ইউটিউবটা তো ব্যবসার জায়গা, যারা সব বলছে ব্যবসা করতে বসে বলছে। আজকে তো একজন তন্ত্র শেখাচ্ছে, মাসে 300 টাকা করে নিয়ে 6 মাসের কোর্স, 1800 টাকার তন্ত্র। তন্ত্র কিভাবে শেখা যায় নাকি? ইনস্টিটিউটে তন্ত্র শেখা যাবে, তন্ত্র শেখা যায়। তন্ত্র শিখতে গেলে ঘষতে হবে, বিভিন্ন মানুষের কাছে দৌড়াতে হবে, নিজেকে পরীক্ষার মধ্যে ফেলতে হবে, অন্যকে পরীক্ষার মধ্যে ফেলতে হবে, তারপরে জেনে নিয়ে নিজে তৈরি করে নিয়ে আবার শিখতে হবে। কত সোজা জিনিস তন্ত্র নয়। মাসে 300 টাকা 3000 টাকা করে যে তন্ত্র শিখবো। তো আজকে অনুষ্ঠান অনেকটাই দীর্ঘায়িত হয়ে গেল, তো দর্শকদের উদ্দেশ্যে যদি একটু কিছু বার্তা দেন এই তন্ত্র সম্বন্ধে। আমি দর্শকদের কাছে একটাই কথা বলবো, যে খুব সকালবেলা এবং ঠিক সন্ধ্যাবেলা, খুব সকালবেলা বলতে শীত গ্রীষ্ম বর্ষা 5:30টার আশেপাশে, সন্ধ্যাবেলা 5:30টার আশেপাশে, এই দুটো সময়ে আপনার ঠাকুর ঘরে সন্ধ্যা দিন, এবং বাড়ির যে কজন উপস্থিত থাকবেন বাড়িতে ওই সময় প্রত্যেকে ডেকে নিন। আগে আমরা দুর্গা পুজো হতো আমাদের পাড়ায়, এখন দুর্গোৎসব হয়। দুর্গা পুজোতে অনুষ্ঠান উপস্থিত থাকুন, দুর্গোৎসবে নয়।
এটা হচ্ছে সেকেন্ড মেসেজ। থার্ড মেসেজ হচ্ছে দীক্ষা নিন, ব্যক্তি থেকে খুঁজুন আগে। কোন মঠ মন্দির মিশনে করতেই হবে এরকম কোনো ব্যাপার না। আপনার গুরুদেব কত বড় নামি লোক, কত পয়সা আছে, কত বড় গাড়ি চড়ে, কটা অ্যাপল ফোন আছে, সেরকম গুরুদেব নয়। গুরুদেব যিনি নিষ্ঠাবান মানুষ, যিনি কিছু জানেন, যার জ্ঞান আছে, যাকে দেখলে ভক্তি হয়। একটা গান আছে, যাকে দেখে মনে আমার জাগে আনন্দ, তিনি আমার প্রাণের গোবিন্দ। ঠিক সেইভাবে যাকে দেখে আপনার মনে আনন্দ হবে তার সঙ্গ করুন দীর্ঘদিন, তাকে বুঝুন, তারপর তার থেকে দীক্ষা নিন। অমুক বলেছে বলে অমুকের কাছে গিয়ে দীক্ষা নিয়ে নিলাম, এরকম নয়। মাইক ফুকে দীক্ষায় কখনোই নেবেন না। আর আপনাকে পরীক্ষা করবার জন্য বিভিন্ন বই দিয়ে দেবে, এই বই পড়ে এসো, প্রশ্ন করবো, তোমার দীক্ষা হবে। গুরুদেবের পরীক্ষা কে করবে? শাস্ত্র বলছে গুরু শিষ্য উভয়েরই পরীক্ষা হবে। গুরু শিষ্যকে পরীক্ষা, শিষ্য গুরুকে পরীক্ষা করবে। তাহলে গুরু তো অনেক কিছু জানে, শিষ্য তো কিছুই জানে না। তাহলে তাকে আগে ধর্ম গ্রন্থের মধ্যে দিয়ে যেতে হবে, গীতা পড়তে হবে। গীতা হচ্ছে সব থেকে সহজ। গীতা রেগুলার 4টে শ্লোক পড়া নয়, গীতার অর্থ আছে, গীতার অর্থ তার সেগুলোকে এখন থেকে চর্চা করুন বাচ্চাদের মধ্যে। বিশেষ করে আমাদের বাড়ির ছোট বাচ্চা, তাদেরকে নিয়ে পূজা পাঠ করতে বসুন, না হলে আগামী দিন খুব ভয়ঙ্কর। যেমন গরম পড়েছিল এবার, পরিস্থিতি এইভাবে গরম হচ্ছে দিন দিন। আমি বিভিন্ন জায়গায় ঘুরি, দেখছি ধর্মীয় ভাব ধারার মধ্যে ঢুকে পড়ুন। প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পূজা করুন, লক্ষ্মীর পাঁচালি পড়ুন, লক্ষ্মীর 12 মাসে পাঁচালি আছে, করুন। লক্ষ্মী করুন। লক্ষ্মী মানে টাকা পয়সা নয়, অনেকে ভাবে লক্ষ্মী মানে টাকা পয়সা, তাই তো ভাবা। হ্যাঁ, তাই তো আমরা না, লক্ষ্মী মানে যে শান্তি, ঘরে শ্রী শান্তি লক্ষ্মী ফিরিয়ে আনতে। গোলকে কমলা সহ বসি নারায়ণ, করিতেছে নানা কথা সুখে আলাপন। তা গোলকে থাকে কমলা, কমলা এখানকার মানুষ। লক্ষ্মী নিচের মানুষ, মূলাধার চক্রের মানুষ। শ্রী মানে হচ্ছে আমাদের নামে আগে লিখি শ্রী অথবা শ্রীমতী। কেন লিখি? শ্রীযুক্ত মানে তার মধ্যে সুখ শান্তি ভালো সবকিছু আছে, তিনি হচ্ছেন লক্ষ্মী। আধুনিক যে সমাজ, ভোগবাদী সমাজ, ভোগটাকে কম করুন। ত্যাগ করতে বলছি না, ভোগ না করলে ত্যাগ হয় না, ভোগ করতে হবে, কিন্তু তার জন্য একটা লিমিটেশন থাকে। অন্যকে দেখে ভোগ করার দরকার নেই, নিজেকে ঈশ্বর অভিমুখী করুন। বারবার বলছি দীক্ষা নিন, গুরুর স্মরণে থাকুন। গুরুকরণ করবার আগে গুরু সম্পর্কে জেনে বুঝে নিন এবং গুরু দীক্ষা নিয়ে এগিয়ে চলুন। রেগুলার গুরু দীক্ষা নিয়ে মন্ত্র জপ করুন, মন্ত্রের অর্থ জেনে নিন। করমালা বা এমনি মালায় জপ করতে হবে না, নিজে বসে জপ করে যান একভাবে। মনকে স্থির করুন, বিভিন্ন পদ্ধতি আছে। বাড়িতে কিছু যোগ ব্যায়াম করুন। খাদ্যদ্রব্য মানে জিভকে সংকুচিত করুন। অতিরিক্ত খাবার দাবার খাওয়া ভালো নয়, অতিরিক্ত লোভ করে খাওয়া ভালো নয়। এতে শরীরের বৃদ্ধির ফলে হাঁটু, কোমর, পায়ের গোড়ালি নষ্ট হয়ে যাবে, বসতে পারবে না ঠিকভাবে। পুজো জপ আরাধনা এভাবে করুন। আর দুটো কথা আমার বলার আছে। কামাখ্যা এবং কাশী এই দুটো তীর্থস্থান অবশ্যই করবেন। কেন? বিশ্ব মাতৃকা হচ্ছেন কামাখ্যা, বিশ্ব পিতা বিশ্বেশ্বর হচ্ছেন কাশীর শিব। সুপ্রিয় বন্ধুরা, তো আজকে আমাদের আলোচনা আমরা এখানে শেষ করছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করবেন। আর পৃথ্বীশ ঘোষ মহাশয়ের নম্বর আমরা কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা যদি বইটি সংগ্রহ করতে চান তবে অবশ্যই ওনার সঙ্গে যোগাযোগ করবেন এবং বইটি আপনারা সংগ্রহ করবেন। তো আজকের এপিসোড এই পর্যন্তই। দেখা হবে আবার আগামী এপিসোডে নতুন কোনো বিষয় নিয়ে। নমস্কার।